কেমন মেয়ে মানুষ তুমি, যে আজ পর্যন্ত আমাকে বাবা হওয়ার সুখ দিতে পারলে না। আমার জায়গায় অন্য কেউ থাকলে কবেই তোমাকে ছেড়ে দিত। কেন বেহায়ার মতো এখনো এখানে পড়ে আছো? চলে কেন যাচ্ছ না আমার সামনে থেকে, আমার জীবন থেকে? এতক্ষণ ধরে সাফওয়ানের বিষাক্ত তীরের ন্যায় কথাগুলো চুপচাপ শুনছিল সাউদা। এতদিন বাহিরের মানুষের থেকে এই কথাগুলো শুনে যতটা না কষ্ট পেত, তার চেয়ে হাজার লক্ষ গুণ পেল আজ। নিজের ভালোবাসার মানুষটি থেকে এমন তিক্ত কথা কোনো মানুষই আশা করে না। সেখানে সাফওয়ান তো সাউদার প্রাণ ভোমরা। প্লিজ আমাকে একটু শান্তি দাও, আমাকে মুক্তি দাও এই যন্ত্রণা থেকে। সাউদার সামনে হাত জোর করে কথাগুলো বলে সাফওয়ান। কথাগুলো শেষ করে গটগট করে চলে যায় বাসার বাইরে, আর পেছনে ফেলে রেখে যায় সাউদা নামক রমণীকে। সাফওয়ান সেখান থেকে প্রস্থান করলেও সাউদা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তাদের বেডরুম নামক কারাগারে। তারপর ধীর গতিতে পাশের সাজানো রুমটায় চলে যায়, যেখানে সাউদা আজ তাদের কিছু সুন্দর মুহূর্ত তৈরি করার জন্য সাজিয়েছিল। সাউদা রুমের দরজা আটকে ধপ করে নিচে বসে থাকে আর ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল। এই কি সেই সাফওয়ান যে কিনা সাউদা তার সাথে কথা না বলার জন্য একসময় সুইসাইডও করতে গিয়েছিল? সেই সাফওয়ানই যদি হয়, তাহলে সে কিভাবে আজ সাউদার থেকে মুক্তি চাইতে পারল? তার কি মনে নেই তাকে ভালোবেসেই তো বাপ ভাইয়ের নিষেধ অমান্য করে নিজের জীবন বিপদে ফেলে সাফওয়ানকে বিয়ে করেছিল সাউদা। সাউদা পুরো রুমটাতে একবার চোখ বুলিয়ে নেয়। রুমটা বিভিন্ন ধরনের বেলুন আর বাচ্চাদের ছবি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। কেন সাজিয়েছিল? কারণ সে আর সাফওয়ানকে জানাতে চেয়েছিল তারা 2 থেকে 3 হতে চলেছে। আল্লাহ তাদের ডাক শুনে তাদের ঘর আলো করে কাউকে পাঠাতে চলেছেন, যে কিনা সাউদাকে মা আর সাফওয়ানকে বাবা বলে ডাকবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল? জানানোর আগে সব শেষ করার কথা বলে চলে গেল সাফওয়ান। সেখানে বসে রাত শেষ করলো সাউদা। ফজরের আজান কানে এলো। জায়গা থেকে উঠে অজু করে এসে নামাজ আদায় করতে লাগলো। মোনাজাতে সাউদা শুধু 2টো জিনিস চাইলো, একটা তার নিজের জন্য আর একটা তার সন্তানের জন্য। নিজের জন্য সাউদা চাইলে ধৈর্য। মহান রাব্বুল আলামিনকে বলল তাকে যেন সব ঝড় ঝাপটা সহ্য করার ধৈর্য দেন। আর বাবুর জন্য চাইল সে যাতে পৃথিবীতে সুস্থ সবল ভাবে আসে। সারা দিন পেরিয়ে রাত হয়ে এলো, তাও সাফওয়ান এলো না। সাউদার এবার চিন্তা হতে লাগলো। সে দুপুর থেকে সাফওয়ানকে কল দিচ্ছে, কিন্তু ধরছে না সাফওয়ান। বিকেল থেকে ব্যস্ত বলা শুরু হয়। তার মানে তার নাম্বার সাফওয়ান ব্লক করেছে। তার কাছে সাফওয়ানের যতগুলো ফ্রেন্ডস আর কলিগের নাম্বার ছিল, সকলের কাছে ফোন দিয়েছে, কিন্তু সকলের একটাই উত্তর, সাফওয়ান তাদের সাথে নেই। রাত পেরিয়ে আবার নতুন সকাল হলো, কিন্তু সাফওয়ানের কোনো খবর নেই। মানুষটা তাই 5 বছরের সংসারে কখনো তো এমন করেনি। তাহলে কি সাউদার জন্য বাসায় আসছে না? তাকে সাফওয়ান নিজের জীবন আর চাইছে না, এটাই বোঝানোর জন্য কি তার এই গৃহত্যাগের সিদ্ধান্ত? তাহলে বেশ, যার গৃহ সেই থাকুক, সাউদাই চলে যাবে, মুক্ত করে দিয়ে যাবে সাফওয়ানকে। সাউদা সাজানো রুমটা একবার চোখ বুলিয়ে সেই রুম থেকে বের হয়ে যায়। ফিরে আসে একটা তালা নিয়ে। তালা মারার আগে আরও একবার রুমটায় নজর বুলিয়ে তালা লাগিয়ে দেয়। প্রেগনেন্সির রিপোর্টটাও সেই রুমে রেখে দিয়েছে। আর কবে না কবে এই রুম খুলবে সাফওয়ান, তার ঠিক নেই। তাই এই রুমেই রাখা সেফ মনে হয়েছে তার। এই রুমটা তারা তাদের বেবির জন্য ডেকোরেট করেছিল। বেবিটা আসতে চলেছে, কিন্তু বেবির বাবাই তো তাকে চাইছে না। তাহলে কেন সে পড়ে থাকবে এখানে? সে তার বেবিকে নিয়ে দিব্যি ভালো থাকতে পারবে, তার কাউকে লাগবে না। না তার সাফওয়ানকে লাগবে, আর না তার পরিবারকে। আর যেই বাবা মার কথা অমান্য করে সাফওয়ানকে বিয়ে করলো, তাদের কাছে কোন মুখে যাবে? তাই সে সিদ্ধান্ত নিয়েছে একাই মানুষ করবে তার বাচ্চার। সাউদা যথেষ্ট এডুকেটেড মেয়ে। বিয়ে করার পরও শত কষ্ট সয়েছে, তাও পড়ালেখাটা ছাড়েনি। কে জানতো তার এমন সাজানো সংসার তার ভালোবাসার মানুষটি ভেঙে দেবে। সাউদা তাদের বেডরুমে এসে জাস্ট কয়েকটা সালোয়ার স্যুট
তার বিয়ের শাড়ি আর তার জমানো 30,000 টাকা নিয়ে রেডি হয়ে নেয়। বেড সাইড টেবিল থেকে তাদের বিয়ের ছবির ফ্রেমটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেটার দিকে, তারপর সেটাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। কাবার্ড খুলে সাফওয়ানের ডায়েরিটা হাতে নেয়। এই ডায়েরিটা সাউদাই সাফওয়ানকে গিফট করেছিল। ডায়েরিটাতে তাদের ভার্সিটি লাইফের স্মৃতি, মধুর দিনের কথা লিখে রাখত সাফওয়ান। ডায়েরিটার কয়েক পৃষ্ঠা পড়ে সাউদা। এই ডায়েরির প্রতিটা লাইন তার ঠোঁটস্থ, তাও আবার পড়ে সাউদা। তারপর পেছনের কয়েক পৃষ্ঠা বাদ দিয়ে লিখতে শুরু করে সাফওয়ানকে উদ্দেশ্য করে কয়েক লাইন কথা। সাফওয়ান, আমার প্রেমিক পুরুষ, আমার আরাধনার পুরুষ, আমার শত রাত জেগে নির্ঘুম থাকার পুরুষ, কেন এমন বদলে গেলে? একটা বাচ্চার জন্য? একটা বাচ্চা এতই ক্ষমতা রাখে আমার প্রতি তোমার ভালোবাসাগুলোকে নিঃশেষ করার? কই, আমার ভালোবাসাগুলো তো করলো না নিঃশেষ। আমি তো তোমাকে এখনো অনুভব করি। তোমার উপস্থিতি এখনো আমার হৃদয় মাঝে ঝড় তোলে, কাঁপিয়ে তোলে সমস্ত কায়া। এতদিন সকলে বলতো বন্ধা, কাল তুমিও বলে দিলে। আমার ভালোবাসাকে তুচ্ছ করে দিলে একটা বাচ্চার জন্য। আমি জানি একটা বাচ্চা সংসার জীবনে কতটা ভূমিকা রাখে, তাই বলে আমার ভালোবাসাকে এমন করে অপমান করবে? এই অধিকারটা আমি তোমাকে দেইনি। যাই হোক, ভালোবাসার মানুষ একটা কেন 10টা অপমান করলেও আমি সাউদা ক্ষমা করে দিই। সেখানে তুমি তো আমার প্রাণ। তুমি বললে আমি নিজের প্রাণটাই না উৎসর্গ করি তোমার জন্য। আগে লোকমুখে শুনতাম পুরুষ মানুষের সফলতা আসলে সে নাকি সবার আগে তার শখের নারীটিকে ত্যাগ করে। সবাই আমাকে বলতো তুমিও নাকি আমার সাথে এমন করবে। আমি বিশ্বাস করতাম না। আমি তাদের গর্ব করে বলতাম, সবাই কি আর আমার সাফওয়ান যে তার সফলতার পর আমাকে ত্যাগ করবে? আমার সাফওয়ান সব পুরুষদের থেকে ভিন্ন। সে সবকিছু ত্যাগ করলেও আমাকে ত্যাগ করতে পারবে না। কিন্তু দেখো, তাদের কথাই সত্য হয়ে গেল। সফলতা আসলো ঠিকই, কিন্তু নিজের সাথে নিয়ে আসলো আমাকে নিঃশেষ করার অস্ত্র। এমন হবে জানলে আমি আল্লাহর কাছে চাইতাম না তোমার সফলতা। 3 রুমে সে ভাড়া বাসায় সারা জীবন থাকতাম আমি, তাও তুমি আমার হয়ে থাকতে। বেশ কিছুদিন থেকে আমার প্রতি তোমার বিরক্তি দেখতে পাচ্ছিলাম। ভেবেছিলাম কাজের প্রেশার, কিন্তু আমি মনে হয় ভুল ছিলাম। তোমার জীবনে যে নতুন বসন্তের আগমন ঘটেছে, তাই আমাকে এখন শীতের রিক্তা লাগছে। মনে আছে একদিন বলেছিলে, সাউদা তুমিই না বৃথা সব আমার এই জীবনে। সেই তুমিই কিনা আজ আমাকে আর তোমার জীবন থেকে চলে যেতে বললে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি ভালোবাসা। তুমি নিজের মুখে আমার থেকে কিছু একটা চাইলে, আর আমি সাউদা তা দেব না তোমায়, তা কি করে হয়? তুমি আমার কাছে মুক্তি চাইলে আমি কি না দিয়ে থাকতে পারি? আমি তোমায় মুক্ত করে চলে গেলাম। ভালো থেকো আমার ভালোবাসা অন্যের সাথে। আমাদের পথ চলে এইটুকুই ছিল, তার সমাপ্তি হলো আজ। নতুন কাউকে নিয়ে সংসার সাজিও, যে তোমাকে বাবা হওয়ার সুখ দেবে। আমার দোয়া সারা জীবন তোমার জন্য থাকবে। লেখাটা একটু বড় হয়ে গেল, তার জন্য সরি। আর হ্যাঁ, ডিভোর্স নিয়ে চিন্তা করো না, আমি সুযোগ বুঝে পাঠিয়ে দেব। কারণ হিসেবে থাকবে তোমাকে বাবার সুখ দিতে আমি ব্যর্থ, তাই আমাদের এই বিচ্ছেদ। আমি আর কখনোই তোমার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না। এটা সাউদা বিনতে আজাদের ওয়াদা। ইতি, তোমার কেউ না। কথাগুলো লিখতে লিখতে প্রায় পুরোটা পৃষ্ঠা সাউদা চোখের পানিতে ভিজে গেল। লেখা শেষ হলে ডায়েরির ভাঁজেই কতগুলো ছবি রাখলো সাউদা। ডায়েরিটাকে রাখার জন্য আবার কাবার্ড খুলে সাফওয়ানের কাপড়ের ভাঁজে রেখে কাবার্ড বন্ধ করে দিল। শেষবারের মতো নিজেদের ঘরটাকে একবার দেখে নিল। না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, তাহলে আবারও মায়ার বাঁধনে পড়ে যাবে। তাড়াতাড়ি করে রুম থেকে ট্রলি ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। সদর দরজা দিয়ে বের হওয়ার আগে শেষবারের মতো
নিজের হাতে সাজানো সংসারটাকে দেখে নিল সাউদা। 5 রুমের বিশাল ফ্ল্যাটটায় সাজানো সংসার ছেড়ে যাওয়ার সময় সাউদার মনে হতে লাগলো এই মুহূর্তে তার প্রাণটা আল্লাহ নিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হতো। মা অনামিকা রাতুল গ্রামের বাড়ি থেকে যখন বাসায় আসবে তখন তাকে না দেখে কি দুশ্চিন্তা করবে নাকি খুশি হবে এই ভেবে বন্ধা মেয়ের থেকে তারা মুক্তি পেল। না, আর কিছু ভাবতে চায় না সাউদা। ফ্ল্যাটে তালা লাগিয়ে হাঁটা শুরু করে নতুন জীবনের উদ্দেশ্যে। এই জীবনের পথ চলা যে খুব একটা ভালো হবে না তা এখন থেকে হালকা আভাস পাচ্ছে। বিল্ডিং এর নিচে নেমে সাউদা সিকিউরিটি গার্ডের কাছে যায়। বয়স্ক সিকিউরিটি গার্ডটা তাকে মেয়ের মতো স্নেহ করেন। সাউদা তার কাছে গিয়ে তাদের ফ্ল্যাটের চাবিটা এগিয়ে দিয়ে বলে, চাচা, চাবিটা আপনার কাছে রাখেন, ও এসে পড়লে দিয়ে দেন। কালকে ও ফ্ল্যাটের চাবিটা নিয়ে যেতে ভুলে গিয়েছে। ও যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবেন আমার এক বান্ধবীর বাসায় গিয়েছে। আচ্ছা আম্মা। সিকিউরিটি চাচা চাবিটা নিজের হাতে নিয়ে বলে। সাউদা আবার তাকে বলে, চাচা যাই তাহলে, ভালো থাকবেন। নিজেরা চাচির শরীরের যত্ন নিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সিকিউরিটি চাচা হাসি মুখে বলে, যাও না, আসি বলতে হয় আম্মা। আহো তুমি মা, আল্লাহর নাম নিয়া, ফি আমানিল্লাহ। সাউদা নিজেদের অ্যাপার্টমেন্টের সামনে একটা সিএনজি পেয়ে যায়। ওটা চড়েই চলে যায় অজানার উদ্দেশ্যে। সাফান সেদিনও আসে না, তার পরের দিন আসে। সাফান নিজের গাড়ি পার করে লিফটে উঠবে তখন সিকিউরিটি গার্ড চাচা তাকে ডাক দেয়। সিকিউরিটি গার্ড চাচা তাড়াতাড়ি করে হেঁটে এসে চাবিটা এগিয়ে দিয়ে বলে, স্যার, চাবিটা আম্মায় দিয়া গেছে আর কইতে কইছে হ্যাঁ এক বান্ধবীর বাড়ি গেছে, আপনি নাকি চাবি নিয়ে যান নাই, তাই আমারে দিয়া গেছে চাবিটা। সাফান সিকিউরিটি চাচার কথা শুনে একটু অবাক হয়। সাউদা তাকে না বলে 5 বছরে কোথাও যায়নি, তাহলে আজ হঠাৎ? তার ওপর আবার ফ্ল্যাটের চাবি দিয়ে গেছে তার নাম করে। বিষয়টা তার কাছে সুবিধা লাগে না। সে কিছু বলে না। সিকিউরিটি চাচার কাছ থেকে চাবিটা নিয়ে লিফটে করে চলে যায় নিজেদের ফ্ল্যাটে। সাফওয়ান আর সাউদার গল্পটা শুরু হয় আজ থেকে 5.5 কি 6 বছর আগে। সাউদা, যার পুরো নাম সাউদা বিনতে আজাদ, আর সাফওয়ানের পুরো নাম সাফওয়ান জুহায়ের আবির। সাউদা 3 ভাই বোনের মধ্যে মেঝো। তার বাবা একজন সরকারি চাকরিজীবী, মা গৃহিণী। তার বড় ভাই ভার্সিটিতে শিক্ষার্থী থাকাকালীন দুজন বন্ধুর সাথে পার্টনারশিপে একটা ছোট বিজনেস শুরু করে, যা বর্তমানে ভালোই উন্নতি করেছে। আর ছোট ভাই বর্তমানে এইচএসসি দিয়েছে। সাফওয়ানরাও 3 ভাই বোন। সাফওয়ান বড়, তারপর রাতুল, যে কিনা এইচএসসি দিয়েছে। সাউদার ভাই আয়মান আর সাফওয়ানের ভাই রাতুল, তারা দুজন বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে তারা দুজন দুজনকে ছাড়া অচল। এবং তাদের সবার থেকে ছোট অনামিকা, যে 8ম শ্রেণীর ছাত্রী। সাফওয়ান আর সাউদার পরিচয় হয় তাদের ভার্সিটিতে। উচ্চ মধ্যবিত্ত ঘরে সাউদা প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিল মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে সাফওয়ানের। সাফওয়ানও যে তাকে পছন্দ করত না তা কিন্তু নয়, কিন্তু সে যে পরিবারের বড় ছেলে তার ওপর বাবা নেই। বাবার অনুপস্থিতিতে সব দায়িত্ব যে তার উপরে এসে পড়েছে। তাই তো সাউদাকে ভালোবাসার সত্ত্বেও কখনো আগ বাড়িয়ে ভালোবাসার দাবি নিয়ে যায়নি। ভার্সিটির টপার ছিল সাফওয়ান। পড়ালেখার কথা বলা হোক বা আচার ব্যবহারের সব দিক দিয়ে সাফওয়ান ছিল অতুলনীয়। সাফওয়ানের এইসব দিক দেখেই সাউদাই প্রথমে ভালোবাসার কথা জানিয়েছিল তাকে। সাফওয়ান তাকে তথাকথিত রিজেক্ট না করে শুধু এটুকুই বলেছিল, আমি পরিবারের বড় ছেলে, আমার পরিবারের সবার দায়িত্ব আমার ওপর। তার ওপর আমরা মধ্যবিত্ত, বলতে গেলে নিম্নবিত্তই। তোমার উচ্চ মধ্যবিত্ত বাবা কি তার আদরের রাজকন্যা কি এই গরিবের ঘরে সম্প্রদান করবেন? সাউদা সেদিন কিছু না বলে চলে যায়। সাফওয়ান অনেকক্ষণ সাউদার চলে যাওয়া দেখে, তারপর চলে যায় নিজের কাজের জায়গায়। সাফওয়ান জানতো এমন কিছুই হবে, তাও সাউদার এমন নীরব প্রস্থান মেনে নিতে কষ্ট হচ্ছে তার। সে তখন একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। তারপর 1 সপ্তাহ সাউদার সাথে তার দেখা হয় না।
সাফওয়ানের জন্য কিছুটা চিন্তিত ছিল। তার লাগবে না সাউদাকে নিজের জীবনে, কিন্তু হুট করে গায়েব হয়ে গেল কেন? এক সপ্তাহ পর যেদিন ভার্সিটিতে এসেছিল সেদিন তাকে দেখতে একটু অসুস্থই লাগছিল, হাতে ব্যান্ডেজও ছিল। সাফওয়ান তার সাথে কথা বলার জন্য এগিয়ে গেলে সাউদা তাকে ইগনোর করে চলে যায়। সাফওয়ান সাউদার এরূপ আচরণে খুব অবাক হয়, তার সাথে ভীষণ কষ্ট হয়। এতদিন ধরে দেখে এসেছে, এখনো সাউদাকে কারো সাথে এরূপ আচরণ করতে দেখেনি। সাফওয়ানও দুঃখ ভারাক্রান্ত মনে ক্লাস করতে চলে যায়। সেদিন সব ক্লাস শেষ করে নিজের পার্ট টাইম জব থেকে যখন বাসায় ফিরল, তখন অপরিচিত 3 জন মানুষকে দেখে অনেক অবাক হয়েছিল। অবাক হওয়ার কারণ, তার বাবার মৃত্যুর পর সব আত্মীয় স্বজনরা তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল। এই কারণে যদি তাদের দায়িত্ব নেওয়া লাগে। সাফওয়ান অতিথিদের সাথে পরিচয় আদান প্রদানের পর জানতে পারে তারা সাউদার বাবা মা আর বড় ভাই। তারা সাউদার সাথে তার বিয়ের কথা বলতে এসেছিল। তাদের মেয়ে নাকি সাফওয়ানকে বিয়ে করার জন্য খাওয়া দাওয়া বন্ধ করা থেকে শুরু করে হাতের রগও কেটেছিল। সাফওয়ান আর তার মা এইসব কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। সেদিন কথাবার্তা শেষে ঠিক করা হয় সাউদার অনার্সের ফার্স্ট সেমিস্টার শেষ হওয়ার পর তাদের আকদ করে রাখা হবে। সাফওয়ান একটা ভালো চাকরি পেলে তখন মেয়েকে তারা উঠিয়ে দিবেন ধুমধাম করে। যেই কথা সেই কাজ। 2 মাস পর সাউদার ফার্স্ট সেমিস্টার শেষ হলে তাদের আকদ করা হয়। তারপরে সময়টা তারা চুটিয়ে প্রেম করে, হালাল প্রেম যাকে বলে। তাদের এত সুন্দর রিলেশন দেখে অনেকে হিংসে করত। সাফওয়ানের মাস্টার্স এক্সামের কয়েক মাস পর সে একটা মোটামুটি ভালো জব পায়। তখন সাউদা অনার্স 2nd ইয়ারের স্টুডেন্ট। তারপর তাদের দুজনের ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য নিজেদের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে পুনরায় ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। শুরু হয় তাদের সংসার জীবন। এর মধ্যে সাফওয়ান বিসিএস পরীক্ষা দেয় প্রশাসন ক্যাডারে। প্রথমবার উত্তীর্ণ না হলেও পরের বার সাউদার অনুপ্রেরণায় আর নিজের পরিশ্রমে সে পাশ করে। তারপর তাদের আর পেছনে ফিরে তাকাতে হয় না। এইসবের মাঝেও তারা কয়েকবার বাচ্চা নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা এক্ষেত্রে সফল হয় না। ডাক্তার দেখালো সমস্যাটা যে কার তাও জানা যায় না। এতক্ষণ তো অনেক শুনলেন অতীত, এখন বর্তমান কি হয় তাই শুনি। সময় স্রষ্টার সৃষ্টিগুলোর মধ্যে একটি চমৎকার জিনিস হলো সময়, যা কখনো থেমে থাকে না। দেখতে দেখতে আরো 3 দিন চলে যায়। এই 3 দিনের প্রথম 2 দিন সাফওয়ান সাউদাকে ফোন না দিল। গতকাল থেকে লাগাতার কল দিচ্ছে। গতকালও দিত না, যদি না তার মা বলে কয় সাউদাকে ফোন দিতে বলতো। সাউদাকে কখনোই 2 বারের বেশি ফোন দেওয়া লাগতো না, কিন্তু আজ আর গতকাল এই 2 দিনে কম করে হলো 100+ ফোন দেওয়া হয়েছে তাকে। কিন্তু ফোন রিং হতে হতে কেটে যাচ্ছে। কত মেসেজও করা হয়েছে, তারও কোনো রিপ্লাই নেই। এখন তো আবার বন্ধ বলছে। সাফওয়ানের চিন্তায় পাগল হওয়ার জোগাড়। কই গেল তার সাউদা? কই গেল তার বউ? সেদিন একজনের রাগ আরেকজনের উপর দেখিয়ে কি যে ভুল করেছে তা এখন হারে হারে টের পাচ্ছে। সাফওয়ানের কাছে সাউদার যত ক্লাসমেট, ফ্রেন্ড, জানা পরিচিত ছিল সকলকে সাফওয়ান ফোন দিয়েছে, কিন্তু কারো কাছে যায়নি বা যোগাযোগ করেনি সাউদা। আচ্ছা, তোমার সাথে সাউদা যোগাযোগ করলে আমাকে খবর দেবে। আল্লাহ হাফেজ। বরাবরের মতোই এইবারও হতাশ হয়ে ফোন রাখে সাফওয়ান। সাফওয়ানের সকল কথাই তার মা দরজায় দাঁড়িয়ে শোনে। সে সাফওয়ানের পাশে বসে বলে, সাফু, আমার মনে হয় সাউদার পরিবারকে সাউদার নিখোঁজ হওয়ার খবরটা দেওয়া উচিত। তাদের মেয়ে আজ কতগুলো দিন ধরে নিখোঁজ। পরে ভালো মন্দ কিছু একটা হলে আমাদের দোষ হবে। ভালো মন্দ হবে মানে? সাউদার কি হবে মা? ওর কিছু হলে তোমার ছেলে যে শেষ হয়ে যাবে এমন কথা বলো না মা। মায়ের কোলে মুখ লুকিয়ে নিজের অশ্রুগুলো মুক্ত করে দেয় সাফওয়ান। কেন সেদিন এই কথাগুলো বলতে গেল? কেন এত বড় আঘাত দিল সে সাউদাকে? আগে বাহিরের লোকেরা বললেই সাউদা কেমন পাগলের মতো করত,
সেদিন সাফওয়ান নিজে এই কথা বলেছিল, তাহলে এখন তার অবস্থা কেমন আছে? কার কাছে গিয়ে নিজের পাগলামি করছে? বিকেলের দিকে সাউদার ভাই ভাবি আর তার ছোট ভাই আসে। অনেক দিন ধরে সাউদা তাদের সাথে যোগাযোগ না করায় তারা নিজেরাই এসে পড়েছে। সাউদার বড় ভাই আজমাতকে তার মা বলেছে মেয়েকে নিজের সাথে করে নিয়ে আসতে। অনেক দিন দেখেন না সে তার কন্যাকে। সাউদার পরিবারকে এমন একটা পরিস্থিতিতে কেউ আশা করেনি। সাফওয়ান বাসাতেই ছিল, সে ভেবে পাচ্ছে না আজমাতকে কি জবাব দেবে। বলা বাহুল্য সে আর আজমাত সমবয়সী। সাফওয়ানের পরিবার তাদের খাতিরদারিতে কোনো কার্পণ্য করে না। সাউদার ভাবি বেশ কয়েকবার তার কথা জিজ্ঞেস করেছে, কিন্তু সাফওয়ান আর তার মা কোনো না কোনো কথা বলে কাটিয়ে দিয়েছে। রাত 8টার দিকে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই আজমাত সাফওয়ানের মাকে বলে, চাচি আর রাত করব না, এখন আমরা উঠি। সাউদাকে একটু ডেকে দেন না। আম্মা তাকে সাথে করে নিয়ে যেতে বলেছে, না হলে বলেছে আজ আমাদের 3জনকে বাসায় ঢুকতে দেবে না। কথাটা বলে আজমাত তার স্ত্রী হেসে দেয়। সাফওয়ান আর তার মা একে অপরের দিকে তাকায়। সাফওয়ান এই ভয়টাই পাচ্ছিল। সে আরো আগে বলে দিতে চেয়েছিল, কিন্তু তার মাই বলল আগে খাওয়া দাওয়া করুক তারপর বলতে। এখন তারা নিজেরাই জিজ্ঞেস করছে, এখন আর লুকানো মানে হয় না। সাফওয়ান গম্ভীর কণ্ঠে আজমাতকে বলে, আসলে আজমাত, একটা কথা আমরা তোমাদের থেকে গোপন করেছি। সাফওয়ানের এমন গম্ভীরপূর্ণ কণ্ঠ শুনে তারা সকলে হাসাহাসি থামিয়ে সাফওয়ানের দিকে তাকায়। আজমাত তাকে জিজ্ঞেস করে, কি গোপন করেছ? সাফওয়ান ফুসফুস ভর্তি করে শ্বাস নেয়, তারপর চোখ বন্ধ করে বলে, সাউদাকে আজ 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাফওয়ানের এমন বক্তব্যে আজমাত আর হিয়া যেন আকাশ থেকে পড়ে। তারা বিস্ফোরিত দৃষ্টিতে সাফওয়ান আর তার মায়ের দিকে তাকিয়ে থাকে। সাউদার নিখোঁজের আজ 60তম দিন পূর্ণ হলো। ওই দিন সাউদার ভাইকে জানানোর পর তার বাপ ভাই আর সাফওয়ান মিলে পুরো শহর চিরুনি তল্লাশি করে ফেলেছে। সাফওয়ান যেহেতু প্রশাসনের উচ্চ পর্যায়ে আছে, তাই সাউদাকে খোঁজার কাজটা গুরুত্বের সাথে করেছে পুলিশ। কিন্তু কোথায় সাউদা? তার যেন অস্তিত্বই মুছে গেছে এই শহরের বুক থেকে। সাফওয়ানদের বিল্ডিং এর দারোয়ান চাচার ভাষ্য মতে, সাউদা যেদিন বাসা থেকে বের হয় সেদিনে সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ। সেখানে তার হাতে ছোট একটা কাপড়ের ব্যাগ দেখে। এটা দেখে তারা ধারণা করে সাউদা নিজ ইচ্ছায় চলে গিয়েছে, যেহেতু সাফওয়ান নিজে তাকে তার জীবন থেকে চলে যেতে বলেছে। সাফওয়ান পুলিশ ও সাউদার পরিবারকে সব কথাই জানায়। সিসিটিভি ফুটেজ চেক করে আর সাফওয়ানের কথা শুনে কারোই বুঝতে বাকি থাকে না সাউদা নিজ ইচ্ছায় গৃহত্যাগী হয়েছে। তারপর থেকে পুলিশ আর বেশি জোর দেয় না সাউদাকে খুঁজতে। সাউদার পরিবারের সাথে সাফওয়ানদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। পুলিশ সাউদার খোঁজ করা বন্ধ করে দিল, সাফওয়ান দেয় না। সাফওয়ানের যে তার প্রেয়সীকে লাগবে নিজের জীবনে। তাদের মধ্যকার ভুল বুঝাবুঝি শেষ করে তারা আবার হ্যাপি ফ্যামিলি হবে। এর মধ্যে সাফওয়ানের মা আবার অসুস্থ হয়ে 1 মাস হসপিটালে ছিল। মেয়ের মতো পুত্রবধূকে হারিয়ে সে প্রচন্ড শোকাহত। তার উপর ছেলেটাও বউয়ের জন্য বলতে গেলে এক প্রকারে গৃহত্যাগী। এত টেনশন আর মানসিক চাপ না নিতে পেরে হার্ট অ্যাটাক করে বসেন। সাফওয়ান ও তার ভাই বোনদের অবস্থা সংকটাপন্ন ছিল বলে সাউদার পরিবার তাদের থেকে আর মুখ ফিরিয়ে রাখতে পারেনি। এগিয়ে এসেছিল তাদের দুঃসময়, বাড়িয়ে দিয়েছিল সাহায্য সহানুভূতির হাত। সাফওয়ানের মায়ের অসুস্থতার জন্য সাউদাকে খোঁজ করার কাজটা অনেকটাই ঝিমিয়ে পড়েছিল। ডাক্তাররা তাকে হসপিটাল থেকে ছুটি দিলে সাফওয়ান পুনরায় পুলিশ স্টেশনে যায় সাউদাকে খোঁজার বিষয়টা নিয়ে কথা বলতে। সেখানে পুলিশদের সাথে কথা বলে এটা বুঝতে পেরেছে পুলিশরা হাল ছেড়ে দিয়েছে। তারা আর সাউদাকে খুঁজতে তেমন একটা সাহায্য সহযোগিতা করবে না।
তাই সাফওয়ান নিজের উদ্যোগে সাউদাকে খুঁজতে থাকে, কিন্তু ফলাফল শূন্য। তার এমন অবস্থা দেখে তার এক কলিগের পরামর্শ দেয় একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করতে সাউদাকে খোঁজার জন্য। সাফওয়ান তাই করে। আজ তার সাথেই আবার দেখা করতে যাচ্ছে সাফওয়ান। ডিটেকটিভটির নাম জুবায়ের মাহমুদ আদিল। সাফওয়ান আদিলের অফিসে এসে রিসেপশনিস্টকে তার আসার কথা জানাতে বলে আদিলকে। রিসেপশনিস্ট ফোন করে আদিলের পিএকে সাফওয়ানের কথা বললে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। কি আর করার, অপেক্ষা ছাড়া সাফওয়ানের আজকাল আর কোনো কাজ নেই। আধা ঘন্টা পর আদিলের পিএ এসে সাফওয়ানকে ডেকে নিয়ে যায়। সাফওয়ান প্রাথমিক কথাবার্তা শেষ করে কাজের কথায় যায়। আদিল বলা শুরু করে, মিস্টার জুহায়ের, আজ আপনার স্ত্রীর নিখোঁজের 60তম দিন পূর্ণ হলো, তাই না? কিন্তু আজও আমি তার কোনো খোঁজ পেলাম না। কেউ যদি হারিয়ে যায় বা কিডন্যাপ করা হয় তাহলে তাকে খুঁজলে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে আদৌ কি পাওয়া যায়? আপনি বিজ্ঞ মানুষ, আপনার কাছে আমার প্রশ্ন রইল। আমি জানি না কিচ্ছু, আপনি প্লিজ আমার ওয়াইফকে খুঁজে এনে দেন। প্লিজ, আপনার যত টাকা লাগবে আমি দেব, তাও তাকে খুঁজে এনে দেন। টাকা দিলেই যদি হতো তাহলে এতদিন আপনার বউ আপনার ঘরে থাকতো মিস্টার জুহায়ের, তাই নয় কি? যাই হোক, আপনার ওয়াইফের কল লিস্ট বলছে সে হারিয়ে যাওয়ার কিছুদিন আগে তিনি ডাক্তার জয়া নামক একজনের সাথে দেখা করেছিল। তার সাথে আপনার ওয়াইফের কি কাজ থাকতে পারে আপনি কি কিছু ধারণা করতে পারছেন? তার কাছে আমরা গিয়েছিলাম বেশ কয়েকবার, আমার একটু ট্রিটমেন্টের জন্য। কিসের ট্রিটমেন্ট জানতে পারি? সাফওয়ান অস্বস্তি হচ্ছিল আদিলকে কথাগুলো বলতে। আদিল তখন বলে, আপনার ছোট থেকে ছোট একটা ক্লু আমাদের অনেক সাহায্য করবে আপনার ওয়াইফকে খুঁজতে। তার কথা শুনে সাফওয়ান নিজের সব অস্বস্তি এক সাইডে রেখে বলে, আমরা লাস্ট কয়েক বছর ধরে ফ্যামিলি প্ল্যান করছিলাম, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছিলাম। তখন আমার এক কলিগ ডাক্তার জয়ার কথা বলে, আমরা তার কাছে প্রায় 2 বছর ট্রিটমেন্ট নিই, কিন্তু তাও আমাদের কোনো বাচ্চা হচ্ছিল না। তারপর আমি বলি, আর কোনো ট্রিটমেন্ট নেব না, আল্লাহ যা করবেন দেখা যাবে। আদিল সাফওয়ানের সব কথা মনোযোগ দিয়ে শুনে। তারপর তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনার মিসেস আবার ওই দিন কেন ওনার কাছে গিয়েছিল? সেটা তো আমার জানা নেই মিস্টার আদিল। বাহ, আপনার ওয়াইফ ডাক্তারের কাছে যাচ্ছে আর আপনি হাজব্যান্ড হয়ে জানেন না কেন সে যাচ্ছে? ব্যাপারটা একটু অদ্ভুত না? অদ্ভুত হবে কেন? আমার কি কোনো কাজ নেই যে আমার ওয়াইফ কোথায় যাচ্ছে, কি করছে তার খোঁজ খবর নেব বসে বসে? তাছাড়া আমি আমার ওয়াইফকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার ওয়াইফের ওপর। সব বুঝলাম, কিন্তু আপনার ওয়াইফ শুধু শুধু তো আর গাইনি স্পেশালিস্টের কাছে যাবে না। নিশ্চয়ই তেমন কোনো কারণ ছিল যার কারণে সে এতদিন পর আবার সে ডাক্তারের কাছে গিয়েছে। আপনি কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করবেন প্লিজ? আমি আপাতত কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি? আপনার কল লিস্টের মাধ্যমে স্পষ্ট জানতে পারছেন আপনার ওয়াইফ ডাক্তার জয়ার সাথে সর্বশেষ সাক্ষাৎ করেছে, তাহলে আপনারা তাকে ইন্টারোগেট করেননি কেন? তার সাথে দেখা করলে হয়তো অজানা অনেক কিছু জানতে পারতেন। আপনাকে কে বলল পুলিশ টিম তার কাছে যায়নি? আমি এবং পুলিশের একটা টিম গিয়েছিলাম তার চেম্বারে, কিন্তু সে তখন আউট অফ দ্য কান্ট্রি ছিল। তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারি সে কোনো একটা কোর্সের জন্য লন্ডন গিয়েছে, আসবে 2 মাস পর। তার পার্সোনাল নাম্বার চাইলে উনি জানান ডাক্তার জয়া তার পার্সোনাল নাম্বার কাউকে দিতে নিষেধ করেছেন, এমনকি তার অ্যাসিস্ট্যান্ট নিজেও তার নাম্বার জানে না। আদিল সাফওয়ানের কথা শুনে কিছু ভাবে, তারপর হুট করে বলে, আপনি বললেন সে 2 মাসের কোর্সে গিয়েছে। 2 মাস তো আরো আগে শেষ হয়েছে। তারপর কি ডাক্তার জয়ার সাথে দেখা করেছিলেন? না,
আমার তার কথাটা মাথা থেকে বের হয়েই গিয়েছিল। আপনি তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেন, আজ হলে আরো বেশি ভালো হয়। সাফওয়ান আদিলের কেবিনে বসে ডাক্তার জয়ার সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেলে। লাঞ্চের পর তাদের যেতে বলেছে। সাফওয়ান আদিলকে কথাটা বলে বের হয়ে আসে তার কেবিন থেকে। আদিলের অফিসের পাশের একটা ক্যাফেতে বসে বাকি সময়টা কাটায়। আজ তার অফিস নেই, ছুটি নিয়েছে। সাফওয়ান ঠিক টাইমে আবার উপস্থিত হয় আদিলের অফিসে। সেখান থেকে তারা দুজন রওনা হয় ডাক্তার জয়ার উদ্দেশ্যে। আধা ঘন্টা পর তারা তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। লাঞ্চের পর ডাক্তার জয়া ফ্রি থাকেন। তারা ডাইরেক্ট তার কেবিনে যায়। ডাক্তার জয়া সাফওয়ানকে দেখে বলে, আরে মিস্টার সাফওয়ান, আপনি একা যে? আপনার মিসেস কোথায়? হঠাৎ আমার মিসেসের কথা জিজ্ঞেস করলেন যে ডাক্তার? সাফওয়ান এবং আদিল চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করে সাফওয়ান। ডাক্তার জয়া বলে, তাহলে কি আপনারা অন্য কোনো ডাক্তারের আন্ডারে রেখে আপনার ওয়াইফের ট্রিটমেন্ট করাচ্ছেন? মানে কি বলছেন আপনি উল্টো পাল্টা? আমার ওয়াইফের কি হয়েছে? সাফওয়ান বসা থেকে উঠে অস্থির হয়ে কথাগুলো বলে। আদিল কিছুটা আন্দাজ করতে পেরেছে বিষয়টা, তাও সে নীরবতা অবলম্বন করে। ডাক্তার জয়া নিজেই বলে, আপনি এত অবাক হচ্ছেন যে কেন? আপনি কি জানেন না আপনার ওয়াইফ প্রেগনেন্ট? সাফওয়ানের দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। ডাক্তার জয়া কি বলল তা তাৎক্ষণিক তার মস্তিষ্ক ক্যাচ করতে পারে না। তাই সে আবার জিজ্ঞেস করলো ডাক্তারকে, আপনি কি বললেন? আমি বুঝতে পারিনি, কাইন্ডলি আবার বলবেন? আমি বলেছি যে আপনার ওয়াইফ গর্ভবতী। আপনারা প্যারেন্টস হতে চলেছেন খুব শীঘ্রই। সাফওয়ানের ডাক্তার জয়ার কথা শুনে মাথা ঘুরে যায়। সে দাঁড়ানো থেকে পড়ে যেতে লাগলে আদিল তার হাত ধরে ফেলে আর চেয়ারে বসিয়ে দেয়। ডাক্তার জয়া তাড়াতাড়ি করে এক গ্লাস পানি দেয়। সাফওয়ান পানিটা খেয়ে থম মেরে বসে থাকে। ডাক্তার জয়া খানিক বাদে জিজ্ঞেস করে, আর ইউ ওকে মিস্টার জুহায়ের? আপনি কি এখন একটু বেটার ফিল করছেন? সাফওয়ান হ্যাঁ বা না কিছুই বলে না। আদিল সাফওয়ানের মনের অবস্থা বুঝতে পারে, তাই সে নিজেই ডাক্তার জয়াকে বলে, হ্যালো ডাক্তার, আমি জুবায়ের মাহমুদ আদিল, প্রাইভেট ডিটেকটিভ। মিস্টার সাফওয়ান জুহায়ের আবির আমাকে হায়ার করেছে তার স্ত্রীকে খুঁজে বের করার জন্য, যে কিনা আজ 2 মাস ধরে নিখোঁজ। ডাক্তার জয়া লাস্টের কথাগুলো শুনে ভীষণ চমকে যায়। সে বলে, ও মাই গড, এ অবস্থা সে নিখোঁজ? আপনারা কি তার কোনো খোঁজ পাননি? আপাতত তো না। আপনি যদি তাদের সম্পর্কে যা কিছু জানেন আমাকে বলেন, তাহলে আমার মিসেস সাউদা জুহায়েরকে খুঁজতে হেল্প হবে। জি অবশ্যই। তারা দুজন আমার কাছে ট্রিটমেন্ট করিয়েছিলেন। মিস্টার অ্যান্ড মিসেস জুহায়েরের বিয়ের 2 বছরও মিসেস জুহায়ের কনসিভ করতে পারছিলেন না। আমি তাদের কিছু টেস্ট করাই, সেখানে প্রবলেম আসে মিস্টার জুহায়েরের। ডাক্তার জয়ার কথা শুনে সাফওয়ান একের পর এক ঝটকা খাচ্ছে। সে ডাক্তারকে বলে, আমার প্রবলেম মানে? তাহলে তখন রিপোর্ট পাওয়ার পর যখন আপনার কাছে আসলাম, সেদিন কেন বললেন না আমার প্রবলেম ছিল? সাফওয়ান কেমন পাগলের মতো করছে। তার সমস্যা ছিল, তাহলে সাউদাকে কেন এতদিন এত লাঞ্ছনা সহ্য করতে হলো? শেষমেশ সেও তো সাউদাকে আর সকলের মতো চরম কষ্ট দিল। তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন করলো, তাকে তার জীবন থেকে চলে যেতে বাধ্য করলো। সাফওয়ান আর সাউদার প্রথম বিবাহবার্ষিকীর দিন সাফওয়ান একটা বাইক কিনে সাউদাকে সারপ্রাইজ দিয়েছিল। রাত 12টায় তারা বাইকে করে ঘুরতে বের হয়েছিল। প্রেমের 1 বছর আর বিয়ের 1 বছর, মোট 2 বছরের সম্পর্কে তাদের কখনোই এমন ভাবে রাতে বের হওয়া হয়নি। সাফওয়ান তার চাকরি খোঁজা নিয়ে ব্যস্ত ছিল, আর সাউদা যাওয়ার ইচ্ছে থাকলেও সাফওয়ানের ওপর কখনোই প্রেসার দিত না। সেদিন সাফওয়ানই সাউদাকে নিজ থেকে বলেছিল রাতের ঢাকা ঘুরে দেখার। সাউদা কি আর তা প্রত্যাখ্যান করে? সেও এক বাক্যে রাজি হয়ে যায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা হাইওয়েতে ওঠে। প্ল্যান ছিল আজ সারা রাত এদিক সেদিক ঘুরে ভোরে বাসায় ফিরবে।
কিন্তু রাত 2টোর দিকে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়। দুজনে ভালোই আহত হয়। কিছুটা দূরে একটা চায়ের টং খোলা ছিল এবং সেখানে থাকা কিছু লোকের কারণে সেই যাত্রায় তারা বেঁচে যায়। ওই ঘটনার পর তারা দুজন এত বছরের সংসার জীবনে আর কখনোই নিজেদের বিবাহবার্ষিকী পালন করেনি। কিন্তু সে অ্যাক্সিডেন্টের কারণে সাফওয়ানের কিছু ইন্টারনাল প্রবলেম দেখা দেয়। তার বাবা হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যায়। আর এসবই ধরা পড়ে যখন ডাক্তার জয়া তাদের দুজনকে কিছু টেস্ট করায়। তখন তাদের টেস্টের রিপোর্ট দেওয়ার একদিন আগে সাউদা রিপোর্টগুলো কালেক্ট করে ডাক্তার জয়ার কাছে একা একাই আসে। ডাক্তার জয়া যখন সাউদাকে সাফওয়ানের হেলথ প্রবলেমগুলোর কথা বলে তখন সাউদা 2 ঘন্টার মতো অজ্ঞান ছিল। জ্ঞান ফেরার পর সাউদা ডাক্তার জয়ার পায়ে ধরে অনুরোধ করেছিল সাফওয়ানকে এসব না জানাতে। সাউদা জানে সাফওয়ান বাচ্চা কতটা ভালোবাসে। ছোট কোনো বাচ্চা দেখলেই সে নিজেও বাচ্চা হয়ে তার সাথে দুষ্টুমি করতে থাকে। সাফওয়ান তাকে বিয়ের পর প্রায় বলতো, সাউদা, আমরা কোনো ফ্যামিলি প্ল্যানিং করব না। আল্লাহ যতগুলো বাচ্চা দেবেন আমরা খুশি মনে তা কবুল করব। সেই বাচ্চা পাগল সাফওয়ান যদি শোনে তার সমস্যার জন্য সাউদা মা হতে পারবে না, তাহলে সে বিনা বাক্যে সাউদাকে ছেড়ে দিতে পারে। এছাড়া সাফওয়ান নিজেও ভীষণ কষ্ট প্লাস ভেঙে পড়বে। সাউদা কিভাবে সাফওয়ানকে এতটা কষ্টে দেখবে? সে সাফওয়ানকে এতটাই ভালোবাসে যে সাফওয়ানের জন্য নিজের মা হওয়ার সুখটা বিসর্জন দিয়েছিল। এর মধ্যে ডাক্তার জয়া সাউদাকে অবশ্য একটা আশার আলো দেখিয়েছিল। সে সাউদাকে বলেছিল সাফওয়ান যদি রেগুলার মেডিসিন ও ট্রিটমেন্ট করায় তাহলে তারা বাবা মা হতে পারবে। এই কথা শুনে একটু সাহস পায় মনে মনে। তারপর টানা 2 বছর সাফওয়ানও সে মেডিসিন প্লাস ট্রিটমেন্ট নেয়। 2 বছরও যখন আশানুরূপ ফল পাচ্ছিল না তখন সাফওয়ান বলে আর কোনো ট্রিটমেন্ট করাবে না। কিন্তু সাউদা হাল ছাড়েনি। সে সাফওয়ানকে কোনো না কোনোভাবে মেডিসিনগুলো দিত। লাস্ট 1 বছর আগে সাফওয়ানের সমস্যা কিছুটা নির্মূল হলে ডাক্তার জয়া তাদের আবার চেষ্টা করতে বলেন। ফাইনালি আল্লাহর রহমতে 3 মাস আগে সাউদার প্রেগনেন্ট হওয়াটা লক্ষণগুলো দেখা দিলে সে তাড়াতাড়ি ডাক্তার জয়ার সাথে দেখা করে সব জানায়। ডাক্তার জয়া আবার তার প্রেগনেন্সি টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। সাউদা সেদিন অনেক কেঁদেছিল। তারপর একটু শান্ত হলে ডাক্তার জয়াকে বলে সাফওয়ানকে এখনই না জানাতে। সামনেই সাফওয়ানের জন্মদিন, ওই দিন সারপ্রাইজ দেবে বলে জানায়। এতক্ষণ এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করে ডাক্তার জয়া। কথাগুলো শেষ করে ডাক্তার তার সামনে রাখা গ্লাস থেকে পানি খেয়ে গলাটা ভিজিয়ে নেয়। ডাক্তার জয়ার কথা শেষ হওয়ার পর তারা দুজন কিছুক্ষণ থম মেরে বসে থাকে। হঠাৎই সাফওয়ান নিজের চেয়ার ছেড়ে উঠে যায় আর পাগলের মতো হাসতে থাকে। উপস্থিত বাকি দুজনই বুঝতে পারে সাফওয়ান অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর হয়ে গেছে। ডাক্তার জয়া নিজে থেকেই বলে, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি মিস্টার জুহায়ের, কিন্তু আপনাকে এখন স্ট্রং থাকতে হবে আপনার বউ বাচ্চাকে খুঁজে বের করার জন্য। সাফওয়ান হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে সেভাবেই বলে, কি বলছেন ডাক্তার আপনি? আমার কষ্ট হবে কেন? আমার কোনো কষ্ট নেই। ভালোই হয়েছে সাউদা আমাকে ছেড়ে চলে গেছে। এই সম্পর্কে শুরু থেকে শুধু ওই এফোর্ট দিয়ে আজ এই পর্যন্ত এনেছিল। আমি শুধু ওকে ইউজই করে আসলাম এতদিন। প্রথমে ওপর ভালোবাসা, ওর দেওয়া অনুপ্রেরণা, আর আজ ওর সেলফ রেসপেক্টকে ইউজ করে ওকে প্রচন্ড আঘাত করলাম। ওকে আমার জীবন থেকে চলে যেতে বাধ্য করলাম। না, ও একদম ঠিকই করেছে আমাকে ছেড়ে গিয়ে। আমি আর ওকে খুঁজবো না আমার লাইফে ফিরে আসার জন্য। এই মিস্টার আদিল, আপনার চার্জ আমি পেমেন্ট করে দেব। আপনিও আর খুঁজবেন না। আমি ওকে ডিজার্ভই করি না। আমি জানি ও একজন স্ট্রং মেয়ে। নিজেকে আর আমাদের বাচ্চাকে, সরি আমার না, শুধু ওর বাচ্চা, ওর বাচ্চাকে ও ঠিকই সামলে নেবে, মানুষের মতো মানুষ করবে। আমি জানি এটা, আমি জানি। কথাটা বলতে বলতে সাফওয়ান ডাক্তার জয়ার চেম্বার থেকে বের হয়ে যায়। পেছনে রেখে যায় তার প্রখর কষ্টের সাক্ষী দুজন ব্যক্তিকে। রাত 2টো বেজে গেছে। সাফওয়ান এখনো বাসায় আসেনি। তার মা চিন্তায় পাগল হওয়ার দশা হয়েছে। প্রথমে মেয়ের মতো ছেলের বউটা হারালো, এখন আবার ছেলেটার খোঁজ পাচ্ছে না আজ সারাটা দিন। আরো আধা ঘন্টা পর সাফওয়ান আসে বাসায়। তার মা তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে।
দরজা খুলে সে চোখের সামনে ছেলের ক্লান্ত পরিশ্রান্ত মুখটা দেখতে পায়। আজ বহু বছর পর আবার ছেলের এই অগোছালো ক্লান্ত মুখশ্রীটা দেখলেন। সাফওয়ানকে তার মা বলেন, মুখ হাত ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। সাফওয়ান বলে, আমার ক্ষুধা নেই মা, তুমি গিয়ে শুয়ে পড়ো। কথাটা বলে সাফওয়ান নিজের রুমে চলে যায়। রুমে ঢুকতেই বেডের পেছনের দেয়ালের উপর চোখ পড়ে। বড় করে বাঁধানো তারা সাউদার বিয়ের ছবি। এই ছবিটা যতবার দেখে ততবারই প্রশান্তিতে বুকটা ভরে যায় সাফওয়ানের। ছবি থেকে চোখ সরিয়ে পুরো রুমটায় একবার চোখ বুলায় সাফওয়ান। আজ 2 মাস হয়ে গেল সাউদা তাকে ছেড়ে গেছে। না, সে ভুল ভাবছে। সাউদা তো তাকে ছেড়ে যায়নি, সাফওয়ান নিজে বাধ্য করেছে সাউদাকে চলে যেতে। এসব কথা ভেবেই তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। টলমল পায়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হলে দেখতে পায় তার মা খাবার নিয়ে বসে আছে। সে তার মাকে বলে, মা, বললাম তো ক্ষুধা নেই, জোর করো না প্লিজ। আমি কিন্তু খাইনি, তুই এখনো খাসনি বলে। তুই না খেলে আমিও খাবো না কিন্তু। মায়ের জেদের কাছে পরাজিত হয়ে সাফওয়ান খাওয়া শুরু করলো। নিজে খাচ্ছে, সাথে মাকেও খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ হলে তার মা বলে, ঘুমিয়ে পড় বাবা, নিজেকে একটু রেস্ট দে। সাউদা ঠিক ফিরে আসবে দেখিস। ও তোকে ছাড়া থাকতেই পারবে না। অভিমান হয়েছে তো, তাই আসতে দেরি করছে। সাফওয়ানের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলে তার মা। সাফওয়ান কিছুই বলে না। তার মা চলে গেলে সে আস্তে করে উঠে দরজাটা লাগিয়ে দেয়। তারপর চলে যায় কাবার্ডের কাছে। সেখান থেকে বের করে আনে তার ডায়েরিটা, সাউদার দেওয়া সেই ডায়েরিটা। টেবিল থেকে একটা কলম নেয়। তারপর ডায়েরিটা হাতে করে চলে যায় ব্যালকনিতে। চাঁদনি রাত আজ। চাঁদ তার সমস্ত মহিমা দিয়ে আলোকিত করে তুলেছে রাতটাকে। ব্যালকনিতে দোলনা থাকা সত্ত্বেও সে ফ্লোরে বসে পড়ে এক পা ভাঁজ করে। তারপর ডায়েরিটা খুলে আগের লেখাগুলো পড়ে বেশ কিছু সময় নিয়ে। যতই পড়ছে ততই ভালো লাগায় ছেয়ে যাচ্ছে অন্তরটা। বিয়ের আগের টুকটাক অনুভূতি আর বিয়ের পর তাদের সংসার জীবনের কথাই লেখা আছে ডায়েরিটায়। লেখাগুলো পড়া হয়ে গেলে সে একটা ফাঁকা পেজে রিসেন্ট ঘটে যাওয়া ঘটনাগুলো লিখতে থাকে সংক্ষেপে। ডায়েরি এমন একটা জিনিস যা আমাদেরকে অতীতের দিকে নিয়ে যেতে পারে। আমরা যখন পুরনো কথাগুলো ডায়েরি থেকে পড়ি, তখন সেই স্মৃতিগুলি মনে হয় আমাদের চোখের পর্দা এক এক করে ভেসে বেড়াচ্ছে। সাফওয়ান ডায়েরিতে লেখে, ভালোবাসা আমার, ভীষণ অভিমান হয়েছে আমার ওপর। মাথা ঠিক ছিল না তো জান, না হলে তোমার সাফওয়ান কি কখনো এমন করেছে? তুমি বলো, করেনি তো। একবার করে ফেলেছি, তাই এত বড় শাস্তি দিলে। নিজেকে তো আমার জীবন থেকে সরিয়ে নিলে, যে আসছে তাকেও সাথে করে নিয়ে গেলে। তার মুখের দিকে তাকিয়ে একটা সুযোগ দিতে কি পারতে না? আমি বুঝতে পারছি আমার তোমায় কতটা আঘাত করেছি। আমি তো আমার সাউদাকে চিনি। আমি তো বুঝতে পারছি আমার দেওয়া প্রথম আঘাতটা তোমার কোথায় লেগেছে। আমার আঘাতটা যে তোমার আত্মসম্মানের উপর লেগেছে। আর তোমার আত্মসম্মান যে কতটা প্রখর সেটাও আমি জানি। তাই তো আমাকে ছেড়ে গেলে। দূরও কি বলছি, আমি নিজেই তো তোমাকে ছেড়ে যেতে বললাম। লিখতে লিখতে সাফওয়ান নিজের প্রতি তাচ্ছিল্যের হাসি দেয়। এখানে তোমার কোনোই দোষ নেই। আর যে কষ্টগুলো পাচ্ছি সে সবগুলোই আমার নিজের অর্জন করা। শুধু শুধু তোমাকে দোষারোপ করছে। যেখানেই থাকো নিজের এবং যে আসছে তার খেয়াল রেখো। জীবনে যদি মনে হয় অপরাধীর কাছে ফিরে এসে তাকে আরো একটা সুযোগ দেওয়া উচিত, তাহলে প্লিজ ফিরে এসো। এর জন্য আমার যদি তোমার পায়ে ধরো মাফ চাইতে হয়, আমি চাইব। এটা আমায় লজ্জিত করবে না, বরং আনন্দ দেবে। চোখে ভিড় করা অশ্রুদের জন্য সাফওয়ান আর লিখতে পারে না। ডায়েরিটা খোলা রেখে ফ্লোরে রেখে দেয়। তারপর রূপার মতো দেখতে সে 4টার দিকে তাকিয়ে নিজের অশ্রুগুলো মুক্ত করে দেয়। কত সব স্মৃতি যে তার দৃশ্যপটে ভেসে উঠছে তা বলে শেষ করা যাবে না। এই চাঁদনি রাতে সে আর সাউদা রাত জেগে চাঁদ দেখত আর গল্প করত। অনেক সময় লং ড্রাইভেও যেত। যদিও সাউদা ঘোরাঘুরি থেকে বেশি পছন্দ করত সাফওয়ানের কাঁধে মাথা রেখে চাঁদ দেখা। চাঁদ দেখতে দেখতে যখন সাউদা তার কাঁধে ঘুমিয়ে পড়ত, তখন সাফওয়ান যত্ন করে তাকে আগলে নিত
নিজের বুক পিঞ্জরায়। কোলে তুলে নিয়ে শুইয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পুনরায় টেনে নিত নিজের বুকে। আজও চাঁদ উঠেছে আকাশে, নিজেকে বিলীন করে আলো ছড়িয়ে দিচ্ছে ধরণীতে। কিন্তু আজ আর তার ভালোবাসার মানুষটি তার পাশে নেই। নেই তার সেই খুনসুটি দুষ্টুমি ভরা কথাগুলো। তার কাঁধে মাথা রাখা সেই প্রিয় মানুষটা যে আজ তার সাথে অভিমান করে হারিয়ে গেছে অজানায়। সাফান জানে না তার আর কখনো সৌভাগ্য হবে কিনা সেই দিনগুলো ফিরে পাওয়ার, কিন্তু সে মনে প্রাণে একটাই দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে অতীতের মতো এইবারও সাউদাকে পুনরায় তাকে দেন। এইসব কিছু ভাবতে ভাবতে সাফানের চোখ লেগে যায়। রাস্তায় চলা কিছু যানবাহনের টুংটাং আওয়াজে তার ঘুম ভাঙে। আশেপাশে নজর বুলালে সে বুঝতে পারে কাল রাতে সে ব্যালকনিতে বসে বসে ঘুমিয়ে পড়েছিল। মায়ের ডাক কান্না আসলে সে বসা থেকে উঠতে গেলে নজর যায় খোলা ডায়েরিটার দিকে। লেখাগুলো সাউদার হাতের লাগছে বলে ডায়েরিটা হাতে তুলে নেয় পড়ার উদ্দেশ্যে। প্রথম থেকে পড়ে যখন শেষের দিকে আসে সেখানকার লেখাগুলো দেখে সে চমকে যায়। মানে কি ভাই, তার জীবনে পুনরায় বসন্ত এসেছে মানে? সে সাউদা ব্যতীত অন্য কোনো নারীর দিকে তাকানোর কথা ভাবতেও পারে না কখনো। তাহলে সাউদা এসব কি লিখে গেছে? হুড়মুড়িয়ে বসা থেকে উঠতে গেলে ডায়েরিটা তার হাত থেকে পড়ে যায়। ডায়েরিটা পড়ে গেলে সেটার ভেতর থেকে কয়েকটা ছবি বের হয়। সাফান ডায়েরি ও ছবিগুলো নিচ থেকে তুলে নেয়। ছবিগুলোর দিকে যখন তার নজর পড়ে তার মনে হয় মাথায় আকাশ ভেঙে পড়েছে। এইগুলো কিভাবে সম্ভব? সাত সকালে বসের ফোন পেয়ে অহনা যেন আকাশ থেকে পড়ল। সে এতটাই অবাক হয়ে গেছে যে ফোনটাও তুলতে ভুলে যায়, যার কারণে ফোনটা বাজতে বাজতে একসময় কেটে যায়। তার বস আবার ফোন দিলে তখন সে নিজেকে স্বাভাবিক করে তারপর ফোন পিক করে কানে রাখতেই শুনতে পায়, আসসালামু আলাইকুম মিস অহনা। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার এত সকালে ফোন দিয়েছেন যে, কোনো জরুরি কাজ ছিল? না মানে স্যার আজ তো অফ ডে, তাই বললাম আর কি। জি মিস অহনা, একটা পার্সোনাল বিষয়ে পরামর্শের জন্য আপনাকে কল দাও। আপনি কিছু মনে করেননি তো? অহনা তো মনে মনে পুলকিত হয়, বস তার থেকে পরামর্শ নেওয়ার জন্য ফোন দিয়েছে। সে খুশিতে গদগদ হয়ে বলে, না না স্যার, কি মনে করব, বলেন কি পরামর্শ লাগবে। আমি আমার সাধ্য মতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ফোনে না মিস অহনা, আপনি কি আজ বিকেলে একটু দেখা করতে পারবেন? যদি ফ্রি থাকেন আর কি, না হলে থাক। না না স্যার, আমি আজ ফ্রি থাকবো। কোথায় দেখা করতে হবে বলেন? আচ্ছা, আমি আপনাকে সময় আর জায়গার নাম মেসেজ করে দিচ্ছি। এখন তাহলে রাখি। ওকে স্যার, বাই, আল্লাহ হাফেজ। কথাগুলো বললে অহনার বস ফোন রেখে দেয়। তার সামনে বসা আরেকজন যুবককে বলল, পাখি খাঁচায় বন্দী হওয়ার জন্য একটু বেশিই খুশি। তা তো হবেই, কারণ তুই জানিস না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কথাটা বলে দুজন যুবকই উচ্চস্বরে হাসতে থাকে। বিকেল 4:30। অহনা একটা কালো কালারের শাড়ি পরে সুন্দর করে পরিবারটি হয়ে বের হয় বসের সাথে দেখা করার উদ্দেশ্যে। শাড়িটি বেশ পাতলাই, তার সাথে স্লিভলেস ব্লাউজ, মুখে প্রয়োজনের চেয়ে বেশি মেকআপ, আর পিঠ পর্যন্ত চুলগুলো খোলাই রেখেছে। বাসা থেকে বের হওয়ার আগ পর্যন্ত একটু পরে পরে আয়নায় নিজেকে দেখছিল। না, তার মতে তাকে নজর কাড়া সুন্দরী লাগছে। সে ঠিকানা অনুযায়ী ব্লু ক্যাফেতে এসে পড়ে। ভেতরে ঢুকে সে একটু না, অনেক বেশি অবাক হয়ে যায়। বেশ দামি ক্যাফে লাগছে, কিন্তু তার চেয়ে বেশি অবাক করা বিষয় হলো পুরো ক্যাফেটা খালি। শুধু একটা টেবিলে তার বস বসে আছে। সে পা চালিয়ে তার বসের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হাসি হাসি মুখ করে তাকে ডাক দেয়। তার বস তাকে বসতে বললে সে বসে পড়ে। অহনার বস 2 কাপ কফি আর টুকটাক স্ন্যাক্স অর্ডার করে। হালকা পাতলা খেয়ে অহনা বলে, সাফান স্যার, আপনি যে জন্য দেখা করতে বললেন সেটাই তো এখনো বললেন না। ও দেখেছেন, ভুলেই গিয়েছে। আচ্ছা শুনুন। অহনা তার কথা শোনায় মনোযোগ দেয়। সাফান তাকে বলতে শুরু করে, আচ্ছা ধরুন আপনি একজনকে অনেক বিশ্বাস করেন, কিন্তু সে কোনো একটা কারণবশত আপনাকে ধোঁকা দিল। আপনার ভালোবাসার মানুষটিকে ভুল বুঝিয়ে আপনার থেকে দূর করে দিল। এমত অবস্থায় আপনি সে ব্যক্তিটিকে কি করবেন? অহনা সাফানের কথা শুনে বেশ অবাক হয়, সেই সাথে তরতর করে ঘামতে থাকে।
সাফওয়ান তার ঘর্মাক্ত মুখটা দেখে একটা বাঁকা হাসি দিয়ে কফিতে একটা চুমুক দেয়। সাফওয়ানের বাঁকা হাসি আর চোখে দেখে ফেলে অহনা। তা দেখে সে আরো ঘামতে শুরু করে। তাহলে কি সাফওয়ান কোনোভাবে জেনে গেল সত্যিটা? সাফওয়ান নিজ থেকে বলে, কি হলো মিস অহনা, বললেন না তো? এমন বেইমানের সাথে কি করবেন? অহনা তোতলাতে তোতলাতে বলে, সাধ্যে থাকলে তাকে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আর যদি সাধ্যের বাহিরে থাকে তাহলে উপরওয়ালার কাছে বিচার দিয়ে রাখবো, উনি তার বিচার করবেন। একদম ঠিক। এখন আমার সাধ্য আছে তাকে চরম থেকে চরম শাস্তি দেওয়ার। এখন আপনিই বলুন, আপনাকে কি শাস্তি দেব? এই পর্যায়ে অহনার রুহ পর্যন্ত কেঁপে ওঠে। সে বুঝতে পারে তার কার্যকলাপ জেনে গিয়েছে সাফওয়ান। তাও সে নিজেকে বাঁচাতে বলে, আপনি কি বলছেন স্যার? আমাকে কেন শাস্তি দিবেন? আমি কি করেছি? আপনি কিছু করেননি বুঝছি। অহনা অবুঝার ভান ধরে মাথা না বোধক নাড়ায়। সাফওয়ান তার কোটের পকেট থেকে কয়েকটা ছবি বের করে অহনার সামনে রাখে। তারপর বলে, দেখেন তো এখন বুঝতে পারছেন কিনা? অহনা কাপা কাপা হাতে ছবিগুলো হাতে নেয়। ছবিগুলো দেখে সে আরো ভয় পেয়ে যায়। ছবিগুলোতে সাফওয়ান আর তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। ছবিগুলো দেখে যে কেউ বলে দেবে তারা গভীর সম্পর্কে আছে, কিন্তু আসলে তার কিছুই না। হাতে প্রমাণ থাকা সত্ত্বেও নিজেকে বাঁচানোর জন্য অহনা বলে, স্যার এইসবের কিছু আমি জানি না, বিশ্বাস করুন স্যার। সাফওয়ান বুঝে যায় এই মেয়ে এত সহজে মুখ খুলবে না। তাই সে মেসেজ করে ক্যাফের বাহিরে থাকা তার বন্ধু আহনাফকে। আহনাফ মিনিটের মধ্যে দুজন মহিলা সহ ক্যাফেতে ঢুকে। সাফওয়ানের কাছে এগিয়ে এসে বলে, তোর সামনে কি কার্যক্রম করব নাকি আলাদা কোনো প্লেসে? অবশ্যই আমার সামনে। আমার বউকে ভুলভাল বুঝিয়ে আমার থেকে দূরে করেছে, তাকে শাস্তিটা আমিই দেব এবং আমার সামনে রেখি। তুই ওনাদের বল যেভাবে হোক কথা বের করতে। লাগলে আত্মরাও করে ফেলতে পারিস, কিন্তু একেবারে মারিস না আবার। কথাটা বলে একটা শয়তানি হাসি দিয়ে অহনার দিকে তাকায় সাফওয়ান। অহনা, সে তো হতভম্ব হয়ে তাদের কথাগুলো শুনছিল। সাফওয়ানের লাস্টের কথাগুলো শুনে সে দৌড়ে ক্যাফে থেকে বের হতে যাবে। তার আগে পালোয়ানের মতো দুজন মহিলা তাকে ধরে ফেলে। তারপর দেওয়া শুরু করে দানাদান। একজন মহিলা অহনার দুহাত চেপে ধরে আছে, আরেকজন তাকে ইচ্ছা মতো চড়াচ্ছে। সাফওয়ান ও আহনাফ কফি খেতে খেতে তাদের কার্যকলাপ দেখছে। 15-20 মিনিটের মতো মার খাওয়ার পর পালোয়ান মহিলাটা বলে, এখন কি বলবি নাকি আরো কয়েক ঘা দেওয়া লাগবে? অহনা দুর্বল গলায় বলে, বলছি। একজন মহিলা অহনার চুলের মুঠি ধরে টেনে এনে সাফওয়ানের পায়ের সামনে ফেলে। অহনা বলতে শুরু করে, সাউদার বাবা আর আমার বাবা বাল্যকালের বন্ধু। ওর বাবা পড়ালেখা করে প্রতিষ্ঠিত হতে পারলেও দরিদ্রের তাড়নায় আমার বাবা তা করতে পারে না। পরে রয় অস্পারাগায়। আমি যখন 8ম শ্রেণীতে পড়ি তখন একদিন বাবা এসে বলে, শহরে একটা বড় অফিসে তার পিয়নের চাকরি হয়েছে, আমরা সবাই শহরে যাব। এখানে আসার পর জানতে পারি আমার বাবা যে অফিসে পিয়নের চাকরি করে সে অফিসের বস সাউদার বাবা। তারপর থেকে তারা তাদের সাথে আমাদের পুনরায় কথাবার্তা শুরু হয়। তারাই হয়ে ওঠে আমাদের পরম আত্মীয়। তাদের বাসায় যাতায়াত করতে করতে সাউদার সাথে আমার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। যেহেতু আমরা সমবয়সী ছিলাম, সাউদা আমাকে বান্ধবীর চেয়েও বেশি কিছু মনে করলো, আমি ওকে সামান্য বান্ধবীও মনে করতাম না। সবসময় ওকে আর ওর ভাগ্যকে হিংসা করতাম। ভাগ্যক্রমে একই ভার্সিটিতে আমরা চান্স পেয়ে যাই। সাউদা যেমন সাফওয়ান স্যারকে দেখে ভালোবেসে ফেলেছিল, আমিও তার প্রতি মুগ্ধ হয়ে তাকে কিছুটা ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তার আর্থিক অবস্থা আমাদের মতোই ছিল। সারাটা জীবন অসচ্ছলতার মধ্যে থেকে ভবিষ্যতেও যাতে এমন অসচ্ছলতার মধ্যে না থাকতে হয়, তাই আমি সাফওয়ান স্যারের প্রতি হওয়া আমার অনুভূতিগুলোকে তেমন পাত্তা দিতাম না। কিন্তু সাউদা ভীষণ পাগল ছিল সাফওয়ান বলতে। ওর দিন শুরু হতো সাফওয়ানের কথা বলে আর শেষও হতো সাফওয়ানের কথা দিয়ে। এত মার খাওয়ার পর অহনা এতগুলো কথা বলতে বলতে হাঁপিয়ে যায়। সে দুর্বল চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, একটু পানি দেন না, গলাটা ভীষণ শুকিয়ে গেছে। সাফওয়ান আহনাফকে ইশারা করে অহনার জন্য পানি আনতে। আহনাফ পানি এনে অহনাকে দিলে সে ঢকঢক করে পুরো বোতল শেষ করে ফেলে।
সাফওয়ান তাকে গম্ভীর গলায় বলে, শুরু করো, না হলে একটু আগের কাজটা আবার শুরু হবে। অহনা ভয় পেয়ে বলতে শুরু করে, সাফওয়ানের প্রতি সাউদার এত ভালোবাসা আমার সহ্য হচ্ছিল না, তাই তাকে সাফওয়ানের বিরুদ্ধে প্রতিনিয়ত আজে বাজে কথা বলতাম। সাফওয়ানের চরিত্র খারাপ করতে চাইতাম সাউদার সামনে। এর মধ্যে আমার পরিচয় হয় আমাদের ভার্সিটির এক সিনিয়র রাকিবের সাথে। তার সাথে প্রথমে আমি বন্ধুত্ব করি, যখন দেখি সে বড়লোক। বন্ধুত্বের এক পর্যায়ে তাকে ফাঁসিয়ে নাকি নিজে ফেসে বিয়ে করে ফেলি আমরা। এই কথাটা একমাত্র সাউদা জানতো। ও প্রথম থেকে আমাকে রাকিবের ব্যাপারে সাবধান করত, কিন্তু আমার মাথায় তখন বড় লোক হওয়ার ভূত চেপে বসেছিল। আমি ভাবতাম আমি যেমন সাফওয়ানকে সাউদার চোখে খারাপ বানাতে চাইতাম, সাউদা আমাকে এইভাবে বোকা বানাতে চাচ্ছে। তাই সাউদার সাথে সম্পর্ক শেষ করে দিলাম। পরিবারকে আমার বিয়ের কথা জানালে আমার বাবা মা আমাকে ত্যায্য করে, আমিও তাদের পাত্তা দিই না। রাকিবের সাথে চলে আসি, শুরু করি সুখের সংসার। কিন্তু আমার এই সুখ 2 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল। রাকিবের সাথে সংসার করার এক পর্যায়ে আমি বুঝতে পারি ও একটা চরম লেভেলের প্লেবয়। ওর সাথে সম্পর্ক খারাপ হওয়ার এক পর্যায়ে রাকিব আমাকে তালাক দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দেয়। বাবা মার কাছে গেলে তারাও আমাকে ফিরিয়ে দেয়। শেষে আর কাউকে না পেয়ে সাউদার সাথে যোগাযোগ করি। সবাই ফিরিয়ে দিল, সে আমাকে ফিরিয়ে দেয় না। আমাকে একটা গার্লস হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেয়, আর সাথে একটা পার্ট টাইম জবও দেয়। সেই সাথে পড়ালেখাটাও শুরু করি আবার। অনেক কষ্ট করে পড়ালেখাটা শেষ করি। সাউদার সাথে আমার মাঝে মধ্যেই কথা হতো। ও আগের মতো আমাকে সব শেয়ার করত। ওর এত সুন্দর সুখী সংসার দেখে আমি আবারও তাকে হিংসা করতে শুরু করি। এর মধ্যে ওকে বলি সাফওয়ানের অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দিতে। সাউদা প্রথমে না মানল, একটু কেঁদে কেটে বলাতেই ও রাজি হয়ে যায়। প্রথমে একটা সাধারণ পোস্টে চাকরি পেল। সাফওয়ানের কাছাকাছি যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে নিজের যোগ্যতা প্রমাণ করতে শুরু করলাম। একসময় তাতে সফল হলাম। এই পর্যায়ে অহনা আবার চুপ হয়ে যায়। আহনাফ তাকে বলে, তারপর? সাফওয়ানের বিয়ে হওয়ার পর প্রায়ই তার আশেপাশে থাকতে হতো। তখন আমার মাথায় একটা প্ল্যান আসে। সাউদাকে সরিয়ে নিজে সাউদার জায়গায় যাওয়ার চিন্তা হয় আমার। তাই নানাভাবে সাফওয়ানকে আমার প্রতি দুর্বল করতে চাইতাম। কিন্তু সাফওয়ান নারী বলতে শুধু সাউদাকে বুঝত। বুঝলাম এইভাবে হবে না, তাই সাউদাকে ফোন দিয়ে বলতাম সাফওয়ান তাকে ছেড়ে চলে যাবে, সে বন্ধা বলে। তাকে আরো নানান বাজে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করতাম। একসময় বুঝতে পারি আমার কাজটা সফল হচ্ছে। সাফওয়ান তার নতুন বিজনেসের কাজে বিজি থাকতো, তাই সে এসবের কিচ্ছু জানতো না। একদিন সাউদাকে বলি সাফওয়ান আমাকে প্রপোজ করেছে। সে বিশ্বাস করে না, তাই তাকে কিছু ছবি দেখাই। ছবিগুলো আমার আর রাকিবের ছিল। সেগুলোতে আমি রাকিবের জায়গায় সাফওয়ানের মুখ লাগিয়ে দিই একজন এডিটরের মাধ্যমে। সাউদা তারপরও বিশ্বাস করে না। সে আমাকে বলে যেদিন সাফওয়ান নিজ মুখে আমাকে তার জীবন থেকে চলে যেতে বলবে, ওই দিন আমি সাউদা বিনা বাক্যে তোদের লাইফ থেকে চলে যাব। সাফওয়ানের মনে হচ্ছে তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। অহনাকে খুন করে ফেললেও তার শান্তি হবে না। অহনা বলতে থাকে, 23 জুলাই সেদিন সাফওয়ানের জন্মদিন ছিল। সাউদা আমাকে অনেক আগেই বলেছিল সেদিন সাফওয়ানকে নাকি কি স্পেশাল গিফট দেবে। আমি ভেবে রাখি ওই দিন এমন কিছু করব যাতে সাফওয়ান রেগে সাউদাকে উল্টাপাল্টা কিছু বলে দেয়। সাউদাই আমাকে একবার বলেছিল সাফওয়ান সহজে রাগে না, আর যখন রাগে তখন রাগের মাথায় কি থেকে কি বলে দেয় সে নিজেও জানে না। সেদিন আমি সাফওয়ানকে পার্কে ডেকে প্রপোজ করি। সে আমাকে রিজেক্ট করে দেয়। তখন তাকে সাউদার নামে আজে বাজে কথা বলে রাগিয়ে দিই। তারপর যা হওয়ার তাই হলো। সাফওয়ান বাসায় গিয়ে সাউদাকে কি বলে জানি না, কিন্তু তার কয়েকদিন পর অফিসে একজনের কাছে শুনতে পাই সাউদাকে নাকি পাওয়া যাচ্ছে না। আমি বুঝতে পারি আমার প্ল্যান সফল হয়েছে। সব কথা শেষ করে অহনা চুপ হয়ে যায়। উপস্থিত 4 জন মানুষ তার এমন জঘন্য কর্মের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। এত ভালোবাসা, এত সাহায্যের প্রতিদান মেয়েটা এইভাবে দিল। সাফওয়ান হুট করে উঠে দাঁড়ায়। তার দাঁড়ানো দেখলো আহনাফও বসা থেকে উঠে। সাফওয়ান আহনাফের কাছে গিয়ে তার কোমরের পেছন থেকে গানটা নিয়ে অহনার উদ্দেশ্যে শুট করে।
সাফানের নিশানা এত ভালো না হয় গুলিটা অহনার হাতের বাহুর পাশ ঘেঁষে চলে যায়। সাফান তাকে আবার শুট করতে গেলে আহানাফ তাকে ধরে আটকিয়ে দেয়। সাফান রাগে পাগল হয়ে গিয়েছে। সে চিৎকার করে বলছে, ছাড় আমাকে, ওকে আমি শেষ করে দেব। ওর এত বড় কলিজা আমাদের সম্পর্কে ফাটল ধরালো। ওর জন্য আমি আমার সাউদাকে কত জঘন্যভাবে কষ্ট দিয়েছি। ওর বেঁচে থাকার কোনো কারণ নেই। নরকের কীট একটা, যার জীবনে যায় তার জীবনই শেষ করে দেয়। ছাড় তুই আমাকে, ওরে না শেষ করা পর্যন্ত আমার শান্তি হবে না। আহানাফ একা সাফওয়ানকে শান্ত করতে পারছে না দেখে ক্যাফের কয়েকজন ওয়েটার এসে তাকে পেছন থেকে ঝাপটে ধরে। আহানাফ মহিলাগুলোকে বলে অহনাকে হসপিটালে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করিয়ে তারপর কারাগারে পাঠাতে। কারাগারের কথা শুনে অহনা তার ব্যথা ভুলে গিয়ে বলে, কারাগারে? জি মিস অহনা, আমি ইন্সপেক্টর আহানাফ খান। আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হলো এখন এই মুহূর্তে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অহনা বুঝতে পারে আহানাফের পাশে দাঁড়ানো মহিলাগুলো পুলিশের লোক। সিভিল ড্রেসে এসেছে তারা। অহনা অনেক কষ্ট করে উঠে মহিলাগুলোর সাথে চলে যায়। এইদিকে সাফওয়ান এখনো রাগে হাঁসফাঁস করছে। আহানাফ ওয়েটারগুলোকে বলে সাফওয়ানকে ছেড়ে দিতে। তারা ছেড়ে দিলে সাফওয়ান হাঁটু করে নিচে বসে পড়ে আর চিৎকার দিয়ে কাঁদতে থাকে, সাউদা, আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও, ফিরে এসো আমার জীবনে। আহানাফ তার সামনে গিয়ে হাঁটু করে তার পাশে বসে সাফওয়ানকে জড়িয়ে ধরে। সাফওয়ানও তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ক্যাফেতে থাকা ওয়েটার আর ম্যানেজারও তার কান্না দেখে চোখের পানি ছেড়ে দেয়। সবাই বলে পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু পুরুষ মানুষ কাঁদে। তারা তাদের প্রিয় নারীটিকে হারিয়ে প্রচন্ড কাঁদে, একদম পাগলের মতো। কিন্তু সমাজের বানানো নিয়ম অনুযায়ী শব্দ করে বা চিৎকার করে কাঁদে না। তাদের কান্নার আওয়াজ হয় না। পুরুষ মানুষের কান্নার সাক্ষী হয় শুধু তার চোখের পানিগুলো। 5 বছর পর আমরা ছোটবেলায় বইয়ে একটা প্রবাদ অনেক বেশি পড়েছি। প্রবাদটা হলো, সময় এবং নদীর স্রোত কারো জন্য থেমে থাকে না, তা বয়ে চলে আপন গতিতে, আপন নিয়মে। দেখতে দেখতে সাফওয়ান সাউদার জীবন থেকে 5টি বছর চলে যায়। সাফওয়ান আজও খুঁজে বেড়ায় তার একান্ত প্রিয় নারীটিকে, যে তার ওপর অভিমান করে তার থেকে এক আকাশ পরিমাণ কষ্ট পেয়ে হারিয়ে গেছে অজানায়। একজন নারী পাগলের মতো ছুটে বেড়াচ্ছে হসপিটালের এদিক থেকে সেদিক। সে বুঝতে পারছে না কি করবে তার সন্তানকে বাঁচানোর জন্য। ডাক্তার বলেছে তার সন্তানকে বাঁচাতে জরুরি ভিত্তিতে 2 ব্যাগ রক্ত লাগবে। ছেলে মেয়ে দুটোর জন্যই তো তার এত লড়াই। ওরাই যদি সুস্থ সবল না থাকে তাহলে কিসের জন্য এত লড়াই? সারাদিন না খেয়ে দৌড়াদৌড়ি করার ফলে রমণীটি আর নিজেকে সুস্থ রাখতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে পেছন থেকে কেউ একজন এসে তাকে ধরে ফেলে। যুবকটি একটু ঘাবড়েই যায়। সে রমণীকে পাশের ওয়েটিং সিটে বসিয়ে দিয়ে তাকে ডাকার জন্য তার মুখের দিকে তাকালে যুবকটির বুক যেন কেউ খামচে ধরে। অস্ফুট স্বরে ডেকে ওঠে, ভাবি। সাউদা চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে পায়। শোয়া থেকে যে উঠে বসবে সেটুকু জোর অবধি পাচ্ছে না। আশেপাশে চোখ বুলিও কাউকে পায় না। মনে মনে আল্লাহকে কয়েকবার ডাকে, তারপর ঠাস করে উঠে বসে। শোয়া থেকে বসে বুঝতে পারে তার শরীর অত্যধিক দুর্বল। কিন্তু তাকে যে শুয়ে থাকলে চলবে না। তার সন্তান যে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে, তার কি শুয়ে থাকা মানায়? ওহো, একদম নয়। কেবিনে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 7টা বাজে। লাস্ট যখন সে সময় দেখেছিল তখন 5টা বাজছিল। তারপর মানে সে 2 ঘন্টা ধরে অজ্ঞান হয়েছিল। সে তাড়াতাড়ি করে বেড থেকে নেমে দাঁড়ালে মনে হয় তার পুরো দুনিয়া ঘুরছে, পা টলমল করছে। মনে মনে আল্লাহর কাছে শক্তি চাইছে আর এক এক কদম ফেলছে। দেয়াল ধরে ধরে কেবিন থেকে বাহিরে বের হয়ে আসলে সামান্য কিছু দূরে আয়েশা, একজন অপরিচিত যুবক আর ডাক্তারকে দেখতে পায়। আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে যায় সাউদা। তাদের থেকে হাত 5 দূরে দাঁড়িয়ে শুনতে পায় ডাক্তার আয়েশা আর অচেনা যুবকটিকে বলছে, সাদাফ আউট অফ ডেঞ্জার। রক্তটা দেওয়ায় যে ভয়টা পাচ্ছিলাম তা কেটে গেছে। কাল পরশু আপনারা পেশেন্টকে বাসায় নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কথা শুনে আয়েশা জোরে কেঁদে ওয়েটিং সিটে বসে পড়ে। বয়স্ক ডাক্তারটি আয়েশার মাথায় হাত বুলিয়ে বলে,
প্রিটি গার্ল, কাঁদে না। আমাদের সাদাফ স্ট্রং বয়, এত সহজে হার মানার ছেলে সে নয়, একদম তার মায়ের মতো। তুমি তো জানোই, তাই না? আয়েশা ডাক্তারের কথায় সম্মতি দিয়ে মাথা নাড়ায়। ডাক্তারটি এবার যুবকটির দিকে তাকিয়ে বলে, ইয়াং ম্যান, তুমি বললে তুমি সাদাফের চাচ্ছ, তাহলে তোমাদের এতদিন দেখলাম না কেন? ডাক্তারের মুখে অচেনা যুবকটিকে সাদাফের চাচ্চু শুনে সাউদার অন্তরাত্মা কেঁপে ওঠে। চাচ্চু মানে? কে এই যুবকটি? নিজেকে সাদাফের চাচ্চু দাবি করছে কেন? তার এসব ভাবনার মাঝেই সাউদা শুনতে পায় যুবকটি বলছে, আসলে ডাক্তার, আমার নাম রাতুল জুহায়ের বর্ণ। কয়েক বছর আগে ভাইয়া ভাবির মাঝে একটা ভুল বুঝাবুঝি হওয়ার দরুন আজ তারা আলাদা। আমরা ভাবিকে অনেক খুঁজি, কিন্তু পাই না। আজ এখানে এসে আল্লাহর রহমতে পেয়ে গেলাম। আমি আমার ভাইয়া আর ভাবির পরিবারের সবাইকে বলেছি ভাবির কথা। তারা রওনা হয়েছে সিলেটের পথে। রাতুলের কথাগুলো শুনে সাউদার বুক প্রচন্ডভাবে কাঁপছে। সাফওয়ান আসছে, সে যদি বাচ্চাদের কথা জেনে যায়? এই বাচ্চার জন্যই তো সাউদাকে নিজের জীবন থেকে বের করে দিয়েছিল। এখন যখন জানতে পারবে তাদের বাচ্চা আছে, তখন কি হবে? আচ্ছা, সে যদি সাউদার কাছ থেকে বাচ্চাদের তার কাছে নিয়ে যায়, এই ভেবে তাদের বাচ্চা আসার খবর থেকে কেন দিল না সে? একটা জিনিস সাউদা শতভাগ শিওর, সাফওয়ান বাচ্চাদের কথা লুকানোর বিষয়টা জানতে পারলে ভীষণ রাগ করবে। এই রাগের কারণে যদি বাচ্চাদের থেকে তাকে দূরে সরতে হয়, তাহলে সাউদা কি নিয়ে বাঁচবে? এসব ভাবতে ভাবতে পাশের ওয়েটিং সিটে বসে পড়ে। সে আবার রাতুলের কণ্ঠ শুনতে পায়। রাতুল বলছে, আপনারা ভাবি আর সাদাফের একটু খেয়াল রাখেন। আমার ভীষণ জরুরি একটা মিটিং আছে। এই মিটিংয়ের জন্য আমার এখানে আসা। আমি 3 ঘন্টার মধ্যে চলে আসব। ততক্ষণ প্লিজ আপনারা তাদের খেয়াল রাখেন। আর আমার নাম্বারটা আপনাকে দিয়ে যাচ্ছি। ভাবি বা সাদাফের কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে আমাকে ফোন দেবেন। বুঝতেই তো পারছেন, তারা আমার কাছে একজনের আমানত। যতক্ষণ না পর্যন্ত ভাইয়া এসে তাদেরকে নিজের জিম্মায় নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আমার আমানত। ডাক্তার রাতুলের কাঁধে হাত রেখে বলে, খেয়াল রাখার কথা এত আকুতি মিনতি করে কাকে বলছো বেটা? তুমি কি ভুলে গেছো? আমার পেশাই হলো মানুষের শরীরের খেয়াল রাখা, তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলা। তুমি নিশ্চিন্তে তোমার মিটিংয়ে যাও, আমরা তো আছি। রাতুল ডাক্তারের কথা অনেকটাই ভরসা পায়। সে আর চোখে আয়েশার দিকে একবার তাকায়। সাউদা যখন অজ্ঞান হয়ে গিয়েছিল আর রাতুল তাকে ধরে ওয়েটিং সিটে বসিয়েছিল, তখন কোথা থেকে দৌড়ে এসে হাউমাউ করে কান্না শুরু করে দেয় মেয়েটা। একটু আগে ডাক্তার যখন মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছিল, তখন এই নামটা শুনতে পায়। কি যেন বলেছিল? হ্যাঁ, আয়েশা। রাতুল মনে মনে কয়েকবার নামটা উচ্চারণ করে নিজের অজান্তে। তারপর আয়েশা সামনে এসে কোমল কণ্ঠে বলে, আর কান্না করবেন না। ভাবি আর সাদাফ এখন ঠিক আছে। আমি একটা কাজে যাচ্ছি, আপনি প্লিজ তাদের খেয়াল রাখবেন। তাছাড়া ভাইয়ারা প্লেনে আসতো, কিন্তু আজ আবহাওয়া বেশ খারাপ থাকার কারণে সিলেটে আসার কোনো প্লেন নেই। তারা আস্তে আস্তে ভোর রাত হয়ে যেতে পারে। তাছাড়া আমি 3 ঘন্টার মধ্যে এসে পড়ব। ততক্ষণ আপনি তাদের খেয়াল রাখবেন তো? আয়েশা মাথা নাড়িয়ে তাকে আশ্বস্ত করে সে খেয়াল রাখবে। রাতুল আয়েশার ভেজা চোখগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। আয়েশা তার এমন কাজে বেশ অস্বস্তিতে পড়ে যায়। সে একটু গলা খাকারি দেয় রাতুলের ধ্যান ভাঙানোর জন্য। রাতুলের ধ্যান ভাঙলে সে ডাক্তারকে তার নাম্বার দিয়ে চলে যায় নিজের কাছে। এইদিকে সাউদা পড়ে গিয়েছে আরেক চিন্তায়। তার মাথায় শুধু একটাই কথা আসছে, সাফওয়ান এসে হয়তো তার বাচ্চাদের নিয়ে যাবে তার কাছ থেকে। সাউদাকে নিবে না, এর কারণ দুটো। এক, সাউদা সিলেট আসার পর কিছুদিন পরে ঢাকায় থাকা তার এক বন্ধুর মাধ্যমে ডিভোর্স পেপারে রেডি করিয়ে সেটা সিগনেচার করে সাফওয়ানকে পাঠিয়ে দেয়। সাফওয়ানও হয়তো এতদিনে সাইন করে নতুন করে জীবন শুরু করেছে। আর সেই নতুন জীবনে সাউদার কি কোনো জায়গা বা অধিকার আছে? না, নেই। 2 নাম্বার কারণটা হলো, সে বাচ্চাদের কথা লুকিয়ে সে চলে এসেছে। যদিও চিঠিতে বলে এসেছিল, কিন্তু সেই চিঠি সাফওয়ান আদৌ পড়েছে কিনা সাউদার জানা নেই। হঠাৎ সাউদার মাথায় একটা কথা আসে, তাকে আবার পালাতে হবে। সাফওয়ান তাদের পেলেই বাচ্চাদের তার কাছে নিয়ে যাবে। সাউদা চাইলেও তাকে বাধা দিতে পারবে না, কারণ সাফওয়ানের অধিকার আছে বাচ্চাদের উপর, আর সাফওয়ানের টাকার পাওয়ার।
সিলেটে থাকলেও সে ঢাকায় থাকা সাফওয়ানের সফলতার কথা খুব ভালো করে জানে। বর্তমানে ঢাকার বেশ নামকরা বিজনেসম্যান সাফওয়ান। সাফওয়ান চাইলেই তার টাকার জোরে বাচ্চাদের কাস্টাডি নিজের নামে করতে পারে। না, আর ভাবলে চলবে না, তাকে যা করা তাড়াতাড়ি করতে হবে। সাউদা ডাক্তারের কাছে অনেক আকুতি মিনতি করে সাদাফকে ডিসচার্জ করায়। সে বাসার উদ্দেশ্যে রওনা দেবে, তখন ডাক্তার শেখের ফোনে রাতুলের কল আসে। ডাক্তার শেখ তখন সাউদাদের সামনেই ছিল। সে ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিয়ে বলে, হ্যাঁ রাতুল বলো। আসলে ডাক্তার, আমার মনে হয় আসতে লেট হয়ে যাবে। আপনি তো দেখতেই পাচ্ছেন, হুট করে কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভাইয়ারাও রাস্তায় আটকে পড়েছে বৃষ্টির কারণে। রাস্তায় গাছ পড়ে আছে, আর এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ সাহস করে এগিয়ে আসছে না গাছটা সরাতে। আপনি ভাবিকে আমাদের কথা বলবেন না, তাহলে ভাবি হাইপার হয়ে অসুস্থ হয়ে যেতে পারে। আবহাওয়ার যে অবস্থা, মনে হচ্ছে না আজ সারা রাত বৃষ্টির তাণ্ডব থামবে। তাও আমি যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করব। আচ্ছা, তুমি টেনশন করো না ইয়াংম্যান, আমরা এখানে আছি। ধন্যবাদ ডাক্তার, আপনার ভরসাতেই তাদের রেখে আসছি। সাদাফের অবস্থা এখন কেমন? সে আলহামদুলিল্লাহ ভালো আছে, ঘুমাচ্ছে। আর ভাবি? সাউদা ইশারা করে ডাক্তারকে বলে সেও ঘুমাচ্ছে এই কথা বলতে। ডাক্তার ইশারায় তাকে বলে সে মিথ্যা বলতে পারবে না। সাউদা তার পা ধরতে গেলে ডাক্তার রেগে যায়। তারপর গলা স্বাভাবিক করে রাতুলকে বলে সেও ঘুমাচ্ছে। আচ্ছা, আমি এখন রাখছি, আমার ওয়ার্ডে যেতে হবে, রাউন্ডে। আচ্ছা ডাক্তার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ডাক্তার শেখ কল কাটার পর রেগে সাউদাকে বলে, তুমি কিন্তু বেশি করছো সাউদা। তাদের ওপর তাদের বাবারা অধিকার আছে। এমন করে লুকিয়ে চুরি আর কতদিন থাকবে? যতদিন বেঁচে আছি ততদিন। আর বাচ্চাদের ওপর কোনো অধিকার নেই তার। ডাক্তার আঙ্কেল, আপনি তো সব জানেন, তাও এমনটা বলছেন। জানি বলে বুঝতে পারছি এখানে কোনো ঘাপলা আছে। একটি মুদ্রার এপিট ওপিট না দেখে আমি কোনো সিদ্ধান্ত নিই না। আমার মন বলছে তোমাদের মাঝে বড়সড় একটা ভুল বুঝাবুঝি হয়েছে। তোমার উচিত সাফওয়ানের মুখোমুখি হয়ে সবটা জানা বা জানানো। না ডাক্তার, তার কোনো প্রয়োজন নেই। সে নিজেই আমাকে তার জীবন থেকে চলে যেতে বলেছে। আমার ভালোবাসা আর আত্মসম্মানকে চরমভাবে অপমানিত করেছে, আঘাত করেছে। আমি ভালোবাসা অন্ধ হয়ে যেতে পারি না, যেখানে আমার ভালোবাসার কোনো দাম নেই। আমার আত্মসম্মানের কথা একবার ভাবে না, তার সাথে কিসের সংসার? ডাক্তার শেখ এই পর্যায়ে কিছু বলতে পারে না। সাউদা তাকে চুপ থাকতে দেখে বলে ওঠে, আজ রাতটা সাদাফকে নিয়ে হসপিটালে থাকবো আমি। কাল আলো ফোটার আগেই তাকে নিয়ে আনন্দপুর আপাদের বাসার উদ্দেশ্যে, সাদাকে যে সিলেটে আসার পর সাহায্য করেছে, তার বাসায় রওনা হব। সাফওয়ানরা না যাওয়া পর্যন্ত সেখানেই থাকবো। আর তোমার চাকরি, স্কুল থেকে কি এতদিনে ছুটি দেবে? না দিলে তার কিছু করার নেই। চাকরিটা তাহলে আমায় ছাড়তে হবে। আপনি চিন্তা করবেন না, আমি একটা না একটা ব্যবস্থা করে ফেলবো। শুধু আমাদের অবস্থান সম্পর্কে তাদের জানাবেন না প্লিজ। এটা আমার শেষ অনুরোধ আপনার কাছে। ডাক্তার শেখ তাকে মেয়ের মতো ভালোবাসে আর স্নেহ করেন। সে রেগে সাউদাকে বলে, আমি কিচ্ছু জানি না, তুমি যা ভালো মনে করো করতে পারো। কথাটা বলে ডাক্তার শেখ চলে যান তার কাজে। সাউদা তার রাগ দেখে কিছু মনে করে না। এই লোকটাই 5 বছরে তাদের ভীষণ আগলে রেখেছেন। একদম বাবা যেমন তার মেয়ে আর নাতি নাতনিদের রাখে, ঠিক তেমন করে। সাউদা তার ভাবনা চিন্তা বাদ দিয়ে আয়েশার কাছে যায়। সে আয়েশাকে বলে, আমি তোকে এখন বাসায় পৌঁছে দিয়ে আসবো। তোর কাজ হবে আমাদের যাবতীয় জিনিসপত্র, টুকটাক যা লাগে সব ব্যাগে ভরে রাখা। তারপর খেয়ে সুবাকে নিয়ে ঘুমাবি। ভোরে উঠে দুজন রেডি হয়ে থাকবি। আমি এসেই রওনা দেব আনন্দপুরের উদ্দেশ্যে। বুঝেছিস সব? আয়েশা ছল ছল চোখে তাকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাউদা তার চোখের দিকে তাকিয়ে দেখে পানি টলমল করছে। সে আয়েশাকে জড়িয়ে ধরে বলে, এত কাঁদিস কেন তুই? আমাকে দেখেছিস আমি কাঁদি এত? একটু কষ্টকর কয়েকদিন, তারা চলে গেলে সব আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। একটু ধৈর্য ধর, আপু সব ঠিক করে দেব ইনশাল্লাহ। ডাক্তার আঙ্কেল যা বললো তা একবার করে দেখো না আপু, যদি কোনো সমাধান হয়।
তোকে যা বলেছি তুই শুধু তাই কর, এইসব বিষয়ে নিজের এই ছোট্ট মাথায় প্রেসার দিতে হবে না। এখন চল, সুবা পাশের বাসার আন্টিকে হয়তো আর জ্বালিয়ে পাগল করে দিয়েছে। আয়শা বুঝতে পারে সাউদা এই বিষয়ে কথা বলতে চাচ্ছে না, তাই সেও আর কথা বাড়ায় না। সাউদা বাসায় যাওয়ার আগে একজন নার্সকে সাদাফের কাছে রেখে যায় আর তাকে কিছু টাকা দিয়ে বলে সে না আসা পর্যন্ত যাতে নার্সটা এখানেই বসে থাকে। নার্সটাও সাউদার কথা অনুযায়ী সেখানে বসে থাকে। সাউদা বাসায় এসে সুবাকে আদর করে টুকটাক কথা বলে, তারপর তার জমানো টাকা থেকে বেশি টাকাগুলো নিয়ে হসপিটালে ফিরে আসে। সারাটা রাত সাদাফের মাথার কাছে বসে কাটিয়ে দেয়। সাদাফ সুবা যমজ ভাই বোন, সাউদার পুরো দুনিয়া। দেখতে বাবা মায়ের মতোই হয়েছে। অন্যদের কাছে ভীষণ শান্ত বাচ্চা হলেও মা আর খালামণির কাছে তারা দুষ্টুমির রাজারানী। তাদের সকল আবদার দুষ্টুমি মা খালার মধ্যেই সীমাবদ্ধ। আজকেও তেমনই সকালে বায়না ধরে লুকোচুরি খেলার। খেলতে খেলতে সাদাফ কখন বাসার গেটের বাইরে চলে যায় তা সাউদা বা আয়েশা কেউই খেয়াল করে না। সাউদার হঠাৎ মনে পড়ে সাদাফের কথা। সে সাদাফকে খুঁজতে খুঁজতে বাসার গেটের বাহিরে এসে দেখে সাদাফ রাস্তার পাশের একটা কুকুর ছানাকে আদর করছে। সাউদা তাকে পেছন থেকে ডাক দিলে সাদাফ দৌড়ে সাউদার কাছে আসতে নেয়। তখন কোথা থেকে একটা সিনজির সাথে অ্যাক্সিডেন্ট হয় সাদাফের। সাউদার পুরো পৃথিবী থমকে যায়। সে কোনো মতে নিজেকে সামলে সাদাফকে নিয়ে বাসার কাছের হসপিটালে এনে ভর্তি করায়। ডাক্তার বলে তার জন্য 2 ব্যাগ এবি নেগেটিভ রক্ত লাগবে। আমরা সবাই জানি এই গ্রুপের ব্লাড কতটা রেয়ার। সন্তানকে বাঁচানোর চিন্তায় সে আর নিজেকে ঠিক রাখতে পারে না, মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয়। ঠিক তখনই রাতুল এসে তাকে ধরে ফেলে। একটু আগে ফজরের আজান দিয়েছে। সাউদা আগে থেকে অজু করে বসে অপেক্ষা করছিল আজান দেওয়ার। আজান শেষ হলে সে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে নিজেকে বোরকা দ্বারা আবৃত করে ঘুমন্ত সাদাফকে কোলে নিয়ে রওনা হয় বাসার উদ্দেশ্যে। কিন্তু কেবিনের বাইরে এসে অনাকাঙ্ক্ষিত সেই পুরুষটিকে দেখে সাউদা আর এক পাও নড়তে পারে না। সাফওয়ানা এতদিন পর তার শখের নারীটিকে দেখে থমকে যায়। সাফওয়ান সাউদার থেকে চোখ সরিয়ে তার কোলে থাকা সাদাফের দিকে নজর দেয়। সাফওয়ান কখনো ভাবতেই পারেনি এই জীবনে আর কোনোদিন সাউদা বা তার সন্তানের কোনো খোঁজ পাবে। সাফওয়ান এক পা করে হেঁটে সাউদার সামনে এসে দাঁড়ায়। তাদের দুজনের চোখে অশ্রুতে ছলছল করছে। সাফওয়ান তার হাত দুটো উঠিয়ে সাউদার মুখটা হাতের আঁচলে নেয়। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আবারও পালাতে চাইছিলে নিষ্ঠুর প্রেয়সী আমার। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।